ডার্লিং মেরে দিয়েছি। কি? সত্যি? মায়াবী খুশিতে নাহিদকে এসে জড়িয়ে ধরল। সোনা, আমাদের পদের কাটা শেষ করে দিয়ে আসলাম। আমার যে কি খুশি লাগতেছে। উফ, ঠিক করেছো তুমি। চলো এখন। কোথায় যাব? কোথায় আবার? মজা করতে। কিসের মজা? কিসের মজা? চলো বুঝিয়ে বলতেছি। কি হলো, কিছু বুঝলেন না তো? তাহলে গল্পটা শেষ পর্যন্ত শুনুন, আস্তে আস্তে সব বুঝতে পারবেন একজন স্ত্রী পরকে আসক্ত হলে কতটা পরিবর্তন হতে পারে। আচ্ছা, তো দেরি হলো কেন? শোনা, আর বলো না, অফিসে স্যার আজকে অনেক কাজ দিয়েছিল, তাই দেরি হয়ে গেল। তাই? গো। তাহলে মোড়ের চায়ের দোকানে বসে কে আড্ডা দিচ্ছিল? কই, কখন? এই রে, ধরা খেয়ে গেছি। এই দেখো, একদম মিথ্যা বলবে না। সত্যি বলছি, চা খাইছি, শুধু আড্ডা দিইনি। তোমাকে আমি বারণ করার পরও তুমি বাইরে চা খাইছো। সরি সোনা, ভুল হয়ে গেছে। খাবেই তো। এখন তো আমার হাতের চা ভালো লাগে না, পুরনো হয়ে গেছি তো। এভাবে বলো কেন? তুমি বাইরের খাবার খাইছো না, তোমার আজ থেকে ঘরের খাবার বন্ধ। না লক্ষ্মীটি, এমন করো না, খুব খিদে লাগছে। লাগুক, আজ খাওয়া বন্ধ। এই বলে রুমে চলে গেল। উপরের পাগড়িটা হলো আমার বউ মায়াবী। বউ আমার খুব অভিমানী। আজ একটু অফিস থেকে ফেরার পথে চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, আর মহারানী খবর পেয়ে রাগ করে বসেছিল। কিন্তু আমি বুঝি না পাগড়িটা খবর পায় কিভাবে। কি জানি, বুঝি না বাবা, খবর পায় কিভাবে। চলেন গল্পে ফিরি। মহারানীর রাগ করে রুমে গিয়ে শুয়ে পড়েছে। আমি ফ্রেশ হয়ে ওর কাছে গেলাম। এই সোনা, ওঠো, খাবার খাবে না? চুপ করে আছে। কি হলো, চলো না, খুব ক্ষুধা লাগছে। কি হয়েছে, ডাকছো কেন? খাবার দেবে না? খুব খিদা লাগছে সোনা। খাবার নেই, যাও এখান থেকে। এভাবে বলতে পারলে? পারলাম, যাও তুমি। আচ্ছা যাচ্ছি, চলো। আর থাকবো না এই বাড়িতে। কিছুই বললো না ও। আমিও চলে যাওয়ার ভান ধরলাম। চলে গেলাম কিন্তু। আরে যাও তো তুমি। দেখছো কিভাবে বলে, একটু মায়া নেই। বাসা থেকে বের হয়ে আসলাম, রাত বাজে 10টা। ভাব নিয়ে তো চলে আসলাম, এখন যাব কোথায়? তারপর আবার খিদে লাগছে। পার্কে গিয়ে বসে বসে মশার কামড় খাচ্ছি। একটি কয়েল কিনে যে ধরাবো, কিন্তু দোকান সব বন্ধ। কি আর করব, বসে বসে মশা তাড়াচ্ছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। কে আর ফোন দিবে, আমার শোনাবো মায়াবী ছাড়া? কিন্তু না, ফোনটা পকেট থেকে বের করে দেখি গ্রামীণ অফিস থেকে ফোন দিয়েছে। যেই আবার মনের দুঃখে ফোনটা পকেটে রাখতে যাব, ঠিক তখনই একটা মেসেজ আসলো। মেসেজটি ওপেন করে দেখি আমার সোনা ময়না টিয়া পাখি SMS দিছে। আরে ভাই, আমার মায়াবী বউ দিছে। লেখা ছিল 10 মিনিট, শুধু এইটুকুই লেখা ছিল। এর মানে হলো আমি যেখানেই থাকি 10 মিনিটের মধ্যে বাসায় যেতে হবে। তাই আর দেরি না করে দৌড় লাগালাম। বাসায় গিয়ে দেখি বউ আমার রুমে নেই। রান্নাঘরে দেখি খাবার গরম করতেছে। বউকে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। গরমে বউ আমার সামান্য ঘেমে গেছে বলে হেব্বি লাগতেছে, তাই পিছন থেকে বউকে জড়িয়ে ধরলাম। কি হলো? কি হবে, কিছু না। তাই? এভাবে ধরে রাখলে কাজ করব কিভাবে? করতে হবে না। কাজ না করলে খাবে কি? তোমাকে? ওই পাজি, আমি কি খাওয়ার জিনিস যে খাবে? তোমার এই গোলাপি ঠোঁট খাবো। এই দেখো, এমনিতেই অনেক রাগ আছে। সরি সরি সোনা, আর দেরি করবো না। মনে থাকে যেন। মনে থাকবে। যাও টেবিলে কি বসো, আমি খাবার দিচ্ছি। একটু পর মায়াবী খাবার নিয়ে আসলো। দুজনে একসাথে খাবার খেয়ে ঘুমাতে গেলাম। এখন ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি তো ঘুমাবো না সোনা। তাহলে কি করবে? তখন বললাম না, তোমাকে খাবো। ও একটু আগে না খাবার খেলে? আরে সোনা, এটি অন্য খাবার, যেটি না খেলে রাতের খাবার অতৃপ্ত থেকে যায়। ওই দেখো, দুষ্টুমি করবে না, আমি এখন ঘুমাবো। তাই হয় নাকি সোনা? তুমি ঘুমালে খাবো কাকে? ইস, কি করছো, ছাড়ো বলছি। এত সহজে ছাড়ছি না। নীল ভাই, আর কি দেখতে চান? বাকিটুকু ইতিহাস, বিয়ে করেন বুঝতে পারবেন। আমি আমার বউকে একটু আদর কি করি। কি বলো মায়াবী? ইস, তোমার কি লজ্জা শরম নাই নাকি?
পাঠকদের সামনে কি বলতেছো এসব? আরে পাঠক ভাইদের একটু হাসিয়ে নিচ্ছি, পরে তো আবার এই গল্প পড়ে কষ্ট পেতে হবে। চলো আমরা কাজ শুরু করি। সকালে ঘুম থেকে উঠে দেখি বউ আমার গোসল করে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। বউ দেখি আমাকে ডাকার জন্য আসতেছে। এই শোনো, হুম উঠবে না? অনেক বেলা হয়ে গেছে। হুম কি হুম হুম করছো? ওঠো বলছি। কেবল কয়টা বাজে? তুমিও আসো, ঘুমাও। এই বলে মায়াবীকে এক টান দিয়ে আমার বউকে নিয়ে আসলাম। প্লিজ সোনা, এখন আর দুষ্টুমি করো না। সারা রাত অনেক দুষ্টুমি করেছো। কি করব বলো, তোমার এই চুলের গ্রানে পাগল হয়ে যায়। আর বউয়ের সাথে মজা করবো না তো কার সাথে করব? অন্য মেয়ের সাথে? এই দেখো, অন্য মেয়ের কথা মুখে আনলে একদম খুন করে ফেলবো। তুমি শুধু এক করে দিছি। এভাবেই চলছিল আমাদের ভালোবাসার সংসার। ভালোবাসা, হাসি খুশি কোনো কিছুরই অভাব ছিল না আমাদের সংসারে। কিন্তু তারপরেও যে মায়াবী আমার ভালোবাসাকে ভুলে যাবে আমি ভাবতেও পারিনি। মায়াবী বদলে যায়, আমাকে ভুলে যায়। ও এক নতুন জগতে পা রাখে, যে জগতে আমার কোনো অস্তিত্বই নেই। যেই জগতে গিয়ে মায়াবী ভুলে যায় ও ঘরের বউ, ওর একটি সংসার আছে। আমাদের বিবাহের 2 বছর পর আমি বুঝতে পারি মায়াবী পরিবর্তন হয়ে গেছে। ওকে ফোন দিলে ওর ফোনে ব্যস্ত পাই। আগের মতো আমার খবর নেয় না, খাবারের কথা বলে না। সোজা কথা, আমার কথা ওর মনেই পড়ে না। একই ছাদের নিচে থাকলেও আমার সাথে ও প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। ওকে দেখি সব সময় নেটে থাকে, ইমুতে ফোন দিলে ব্যস্ত পাই, আমাকে ফোনও দেয় না। তাহলে কি মায়াবী আর আমার নেই? ওর জগতে এখন অন্য কেউ, কারো বসবাস? জানি না কেন এমন করছে ও। সব সময় ফোনে কি যেন করে, জানি না কে করে, জানার চেষ্টাও করি না। কারণ ওকে আমি খুব বিশ্বাস করি, এটি মায়াবী খুব ভালো করে জানে। তাহলে কি মায়াবী আমার বিশ্বাস নিয়ে খেলা করছে? না, মায়াবী এমনটা কখনোই আমার সাথে করতে পারে না। ওকে আমি খুব ভালোবাসি। এরকমই চলছিল আমাদের সংসার। মায়াবীর ফোনে কথা বলা, ফোন নিয়ে থাকার পরিমাণ দিনকে দিন বাড়তে থাকে। এর মাঝে একদিন অফিস থেকে ফিরতে দেরি হলো। বাসায় এসে অনেকক্ষণ কলিং বেল দিচ্ছি, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। মায়াবীকে ফোন দিলাম, কিন্তু সব সময়ের মতো ওর ফোন বিজি পেলাম। শেষে বাধ্য হয়ে পিছনের দরজার তালার চাবি আমার কাছে ছিল বলে পিছনের দরজা দিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি মায়াবী বিছানায় শুয়ে কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আমাকে দেখা মাত্রই ফোনটা রেখে দিল। তুমি কখন আসলে? এই তো আসলাম। তুমি কার সাথে কথা বলতেছিলে? আমি আমার বান্ধবীর সাথে কথা বলতেছিলাম। মিথ্যে বলতেছে। আমি ওর চোখ দেখে বুঝে ফেলেছি। ওহো, খেতে দাও আমাকে। প্লিজ তুমি আজ নিজে খেয়ে নাও, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, তুমি খাইছ? হ্যাঁ, আমি খাইছি। মায়াবী আমাকে রেখে এই প্রথম খাবার খেলো। আমার আর বুঝতে অসুবিধা হচ্ছে না মায়াবী খারাপ পথে চলে যাচ্ছে। যে মেয়ে আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, আর সে এখন এতটা পরিবর্তন। আমি দেরি করে বাসায় ফিরলে ও খুব বকা দিত, খাবার খাওয়ার জন্য জোর করত। আমাকে রেখে কখনো খাবার খেত না। আর সে আজ, না, ওকে ফেরাতে হবে, ওকে বোঝাতে হবে ও ভুল পথে চলে যাচ্ছে। খাবার খেয়ে রুমে এসে দেখি মায়াবী রুমে নেই। ও না বলল ওর ঘুম আসছে, তাহলে ঘুমানো বাদে গেল কোথায়? আমি ছাদে গিয়ে দেখি কার সাথে যেন ফোনে কথা বলতেছে। খুব রাগ হচ্ছে ওর ওপর। কার সাথে ও এত কথা বলে জানতে খুব ইচ্ছে করতেছে, কিন্তু আমি যদি ওকে জোর করি তাহলে ঠিক হবে না। সব কিছু জোর করে হয় না। জোর করলে হয়তো ওকে ফেরানো যাবে, কিন্তু ওকে ওর ভুল বোঝাতে পারবো না। তাই ওকে কিছু না বলে রুমে এসে ওকে ডাকলাম। কিছুক্ষণ পর ও আসলো। কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? এই একটু ছাদে গিয়েছিলাম। তোমার না ঘুম আসছে, তাহলে এত রাতে ছাদে কেন? ওহে, চলো ঘুমাও। এই কি করছো তুমি? কেন? রাতে স্বামী স্ত্রী যা করে। দেখো, এখন আমার এগুলো একটুও ভালো লাগছে না। ওকে, জানতাম এটাই বলবে ও। গেল 1 মাস, ওর সাথে আমার কোনো কিছু হয়নি, শুধু এড়িয়ে চলে আমাকে। আমি মনে হয় ওকে বেশি বিশ্বাস করে ফেলেছি। আমি কি একবার দেখব ও কি করে, কার সাথে এত কথা বলে? ওর অনুমতি ছাড়া দেখা কি ঠিক হবে? আরে, এখানে অনুমতির কি আছে?
বউ হয় আমারও। ওকে ভুল করা থেকে বিরত রাখা আমার কর্তব্য। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। মাঝরাতে, মানে রাত ৩টার সময় কোনো কারণে আমার ঘুম ভেঙে যায়। পাশে হাত দিয়ে দেখি মায়াবী বিছানায় নেই। কি ব্যাপার, এত রাতে ঘুমানো বাদে মায়াবী গেল কোথায়? টয়লেটে যেতে পারে বলে টয়লেটে গিয়ে দেখি ও নেই। খুব চিন্তায় পড়ে গেলাম। কিন্তু আমি ফিস ফিস শব্দ পেলাম, বারান্দা থেকে আসতেছে। বারান্দায় গিয়ে দেখি মায়াবী কারোর সাথে ফোনে কথা বলতেছে। বিশ্বাস করেন কিনা জানি না, আমার তখন খুব কষ্ট হচ্ছিল। নিজের বউ যদি পরপুরুষের সাথে রাত ভরে কথা বলে তাহলে কেমন লাগে আপনারা বুঝতে পারছেন আশা করি। মায়াবীকে কিছু না বলে চলে আসলাম। ওকে কিছু বললাম না, কারণ ওকে কিছু বলবো না, আমি ওকে বোঝাবো। ও কি করছে এগুলো? বিছানায় শুয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। ওকে তো আমি কোনো কিছুর অভাব দিইনি, তাহলে ও এমন করলো কেন? কিসের অভাবে রাখছিলাম আমি? হ্যাঁ, আমি দুটো ভুল করেছি, যার জন্য আমার বউ আজকে পরপুরুষের সাথে কথা বলে। আমি সর্বপ্রথম ভুল করেছি ওকে জীবনের থেকে বেশি বিশ্বাস করে। দ্বিতীয় ভুল আমার ওকে স্বাধীনতা দিয়ে, যার জন্য ও আজ পরপুরুষের সাথে কথা বলার সুযোগ পেয়েছে। ঘরের বউ হয়ে পরপুরুষের সাথে কথা বলা, গভীর রাতে কেউ ভালো কথা বলে না, যত নষ্ট কথা হয় ওদের মাঝে। ছি ছি ছি, এতটা খারাপও হলো কিভাবে? রাত 4টার সময় মায়াবী চুপি চুপি আমার পাশে এসে ঘুমিয়ে পড়ল। ওর পাশে ঘুমাতে আমার ঘৃণা হচ্ছে। আমার আর ঘুম হলো না। ভোরে মায়াবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি মায়াবীর ফোন নিলাম দেখার জন্য ও কার সাথে কথা বলে। ওর মেসেঞ্জারে দেখি ও নাহিদ নামে একটা ছেলের সাথে সব থেকে বেশি কথা বলেছে। মানে সারাক্ষণ নাহিদের সাথেই কথা বলছে। ইমুতেও দেখি ওই নাহিদ ছেলেটির সাথেই কথা বলে। দেখলাম নাহিদকে মায়াবী ছবিও দিছে। ছবিটি খুব খারাপ ছিল, মুখের ছবি দেয়নি, আঁচল ঢাকা, শুধু বুকের ছবি তুলে দিয়েছে। ছি 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 ছি, মায়াবী তুমি এত নিচু মনের? বুকের ছবিটি দেখার পর নাহিদ আর মায়াবীর মাঝে কথা ছিল এই রকম। ওয়াও, তোমার ওই দুটো কত বড়! যা দুষ্টু, মুখে কিছু আটকায় না। খুব খেতে ইচ্ছে করতেছে। সামনে যেদিন যাব সেদিন মন ভরে খেও। তা তো অবশ্যই হবে, তোমাকে তো এখনো দেখলাম না। সামনে যেদিন যাব সেদিন সব কিছু ভালো মতন দেখো সোনা। ছি 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 ছি, কার সাথে সংসার করি, এত খারাপ তুমি? চলো তাহলে দেখা করি। কোথায় আর কখন? আগামী বৃহস্পতিবার নদীর তীরের হোটেলে। আচ্ছা, এখন রাখি। এই হলো আমার বউ, যাকে আমি অন্ধের মতো এতদিন ভালোবেসে এসেছি। মায়াবীকে নষ্ট হওয়ার হাত থেকে আমাকে কিছু করতে হবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে। ওকে আমি মারবো না, আর কিছু বলবো না। ওকে আমি মানসিক শিক্ষা দেব। আজ রবিবার, আর 4 দিন পর ওরা দেখা করবে। এই 4 দিনে আমাকে কিছু করতে হবে, কারণ কারণ ওরা একবার দেখা করলে মায়াবী নষ্ট হয়ে যাবে। ও আর আমার থাকবে না, ওকে ছিঁড়ে খাবে। আর এত নিচু মনের মানুষ মায়াবী হতে পারলো? ওকে শিক্ষা দেওয়ার জন্য অফিস থেকে 4 দিনের ছুটি নিলাম, আর আমার মতো সব ব্যবস্থা করলাম মায়াবীর নষ্টামি বন্ধ করার জন্য। ওকে উচিত শিক্ষা দিতে বাসার দিকে যেতে লাগলাম। বাসায় গিয়ে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর মায়াবী এসে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে মায়াবী আমার দিকে আর বিলাসীর দিকে এক নজরে তাকিয়ে আছে। বিলাসী হলো আমার অফিসের কলিগ, আর বিলাসীকে দিয়েই মায়াবীকে উচিত শিক্ষা দিব। কারণ এর আগে বিলাসীর সাথে কথা বলি দেখে মায়াবীর সাথে অনেক ঝগড়া হয়েছে, আর বিলাসীকে আমি সবকিছু খুলে বলেছি। আমার আর বিলাসীকে একসাথে দেখার পর মায়াবীর অনেক চমকে গেছে, সাথে আবার অনেক রাগী চেহারাও ধারণ করেছে, কিন্তু কিছু বলছে না। কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? সরো, ভিতরে যাব। মায়াবীর ওপর বিরক্ত নিয়ে কথাটি ওকে বললাম। ও এখানে কেন? সেটি তোমাকে বলার প্রয়োজন মনে করছি না, সরো এখান থেকে। এই বলে আমি আর বিলাসী সোফায় এসে বসলাম। এই, তুমি কি খাবে বলো তো? কিচ্ছু খাবো না সোনা। কিন্তু আমি তো তোমার হাতে চা খাবো। আচ্ছা, তুমি বলো তো, আমার হাতের চা কি খুব ভালো হয়? হুম, তোমার হাতের চা পৃথিবীর শ্রেষ্ঠ চা। তাই নাকি?
মায়াবী দেখি আমাদের কথা পাশে দাঁড়িয়ে শুনছে। ওর চোখের তীরে পানি এসে ভরপুর। যখন তখন সুইচ গেট ছেড়ে দিবে। এখন যাও তো, ওইদিকে রান্নাঘর। আচ্ছা, কিছুক্ষণ অপেক্ষা করো। এই বলে বিলাসীকে চা বানাতে চলে গেল। আর এদিকে মায়াবী কাঁদা শুরু করে দিছে। তাই ওর উপর বিরক্তভাবে রাগী গলায় বললাম, ওই তুই এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? তুমি ওর সাথে কথা বলতেছো কেন? ও ওখানে কেন? আর তোমাকে সোনা বলে ডাকতেছে কেন? তা তোমাকে জানতে হবে না, যাও এখান থেকে যত সব। ওই, তোকে কেউ সোনা বলতে পারবে না, তুই শুধু আমার। দৌড়ে এসে মায়াবী আমার কলার ধরে বলল, তোর সাহস হলো কি করে আমার কলার ধরার, নষ্টা মেয়ে? তুমি আমাকে মারলে? বিলাসী দেখি চা নিয়ে এসেছে। কি হয়েছে সোনা? বিলাসী আমাকে বলল, আর বলো না গো, এই নষ্টা মেয়ে আমার কলার ধরে। কি বললে? আমি নষ্টা? অঝরে কান্না করতেছে। তুই তো নষ্টাই, স্বামী থাকতে পরপুরুষের সাথে বাজে বাজে কথা বলিস, বাজে ছবি দিস, তোকে আমি এখন ঘৃণা করি। মনে মনে বললাম, এই চলো তো, আমরা রুমে যাই। এখানে নোংরা মানুষের সাথে থাকা যাবে না। বিলাসী মায়াবীকে উদ্দেশ্য করে বলল, ঠিকই বলেছ, চলো। এই বলে আমি আর বিলাসী আমার রুমে এসে ভিতর থেকে দরজা আটকিয়ে দিলাম। মায়াবী শুধু কান্না করে যাচ্ছে আর আমার রুমের দিকে তাকিয়ে আছে। এখন বোঝো কষ্ট কি জিনিস, যা আমি এই 1 মাস খুব ভালো করে বুঝেছি। প্রিয় মানুষ যদি নিজের চোখের সামনে অন্যের সাথে নষ্টামি করে তাহলে কেমন লাগে, সেটা তুমি আমাকে বুঝিয়েছো। এখন তুমি বোঝো ব্যথাটা কত তীব্র। মায়াবী চুপায় বসে কান্না করতেছে আর এক নজরে আমার রুমের দিকে তাকিয়ে আছে। 1 ঘন্টা পর আমরা রুম থেকে বের হলাম। আশা করি মায়াবীকে যা বোঝাতে চেয়েছি ও বুঝতে পেরেছে। আর তাছাড়া বিলাসী ওর লিপস্টিক এবারও খেবড়ো করেছে, ওর চুলগুলো এলোমেলো করেছে, যাতে মায়াবী ভালো মতো বুঝতে পারে। আমি আর বিলাসী মায়াবীর সামনে গিয়ে দাঁড়ালাম। মায়াবী শুধু বিলাসীর অবস্থার দিকে তাকিয়ে আছে। সোনা, আমি তো একা যেতে পারবো না। চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। কিন্তু গাড়ির মধ্যে কোনো দুষ্টুমি করবে না। তাই চলো তো আগে। মায়াবী মাথা নিচু করে কান্না করতেছে আর আমাদের কথা শুনতেছে। চলো। এই বলে আমি আর বিলাসী রুম থেকে বের হয়ে আসলাম। ঔষধে কাজ করেছে। মায়াবী যদি এখন ভালো হয়, যথেষ্ট পরিমাণ কাজ হয়ে গেছে, এতেও ঠিক হয়ে যাবে। খুব ভালোবেসেছি বলে তুমি আমার বিশ্বাস নিয়ে খেলেছ, অনেক কষ্ট দিয়েছ, আমাকে ভুলে গিয়ে পরপুরুষের সাথে কথা বলেছ, তাদের জন্য তুমি আমার কথা ভুলে গিয়েছিলে। এখন তোমাকে বোঝাবো ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট কত তীব্র আর যন্ত্রণাদায়ক হয়। আর হ্যাঁ, একটি কথা, আমার আর বিলাসীর মাঝে কিছুই হয়নি। আমরা রুমে বসে মায়াবীকে দেখছিলাম যে ও কি করে। আমাদের বসার রুমে সিসি ক্যামেরা আছে, ঘরে বসে বসে তাই দেখছিলাম। বাইরে থেকে সামান্য খাবার খেয়ে রাত 10টায় বাসায় গেলাম। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই মায়াবী দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশে বসেছিল। আমি ওকে কিছু না বলে ভিতরে চলে আসলাম। কোথায় ছিলে এতক্ষণ? তা জানার দরকার নেই। আর এ কথা জানতে চাচ্ছ কেন? কেন জানতে পারি না? না, আর তাছাড়া এই 1 মাস তো এই কথা জানতে চাইলে না, আজ কেন জানতে চাচ্ছ? না মানে? জানি কিছু বলতে পারবি না, কারণ এই 1 মাস তুই পরপুরুষের খবর নিছিস। আমার কথা ভুলে গেছিলি, তোর স্বামীর খবর নিসনি। খাবার খেয়ে নাও। আমাকে খাবার কথা বলতিস তো? কই 1 মাস তো বললে না, নাকি এই 1 মাস অন্য কাউকে নিয়ে ব্যস্ত ছিলে? কি বলছো তুমি? ওই তুমি এখান থেকে যাও তো, তোমাকে দেখতে ইচ্ছে করছে না। আর হ্যাঁ, আমি বাইরে থেকে খেয়ে আসছি। তুমি আমাকে রেখে খেতে পারলে? কেন পারবো না? তুমি খেতে পারলে আমি কেন পারবো না? এখন কোনো কথা নেই, চুপ করে আছে। ঠিক তখনই মায়াবীকে দেখি নাহিদ ফোন দিল, কিন্তু মায়াবী ফোন রিসিভ করলো না। ভালো মতো দেখলাম নাহিদ ওকে 60-12-এরও বেশি কল দিছে, কিন্তু ধরেনি। কেন ফোন রিসিভ করিস না কেন? ধর, কথা বল।
তোর ভাতার ফোন দিছে, যাবি না ওর সাথে নদীর তীরে দেখা করতে? মনে মনে বললাম, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি করেছি? লজ্জা করে না? আবার জিজ্ঞাসা করছিস কি করছিস? তোদের মতো মেয়েদের জন্য আজ হাজারো ছেলে বেকার, হাজারো ছেলে খারাপ হয়ে গেছে, হাজারো ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। ওদের জন্য আজ ভালো মেয়েদের খারাপ কথা শুনতে হয়। কিছু বলছো না কেন? আমি কি করেছি বলো না। কি করবে? কিছু না, আমার সামনে থেকে যাও তো, তোমাকে দেখতে ইচ্ছে করছে না। তখনই বিলাসী আবার ফোন দিল। ওহো, মেয়েটির টাইমিং আছে বলতে হবে। হ্যাঁ জানো, বলো। স্যার সামনে আছে মনে হয়। হুম, তুমি ঠিকই ধরেছ, তোমাকে খুব মিস করতেছি। স্যার আপনি পারেনও বটে। স্যার একটু বেশি হয়ে যাচ্ছে না? তখন ম্যাডাম অনেক কান্না করতেছিল। আরে না, তখন তো শুধু 1 ঘন্টায় করলাম, আরও করতে চাইলাম, তুমিই তো বারণ করলে। মায়াবী দেখি আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। স্যার বাজে কথা বাদ দিন, বেশি করে ফেললেন। ম্যাডাম না আবার নিজের কোনো ক্ষতি করে ফেলেন। হুম। বিলাসীর সাথে কথা বলতে বলতে ছাদে চলে আসলাম, পিছু পিছু মায়াবীও আসলো। এই শোনো, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি মায়াবীকে শুনিয়েই বললাম। বিলাসী শুধু চুপ করে আছে। আরে কোনো সমস্যা নেই, তুমি রাজি হলে ওকে ডিভোর্স দিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। মায়াবী এই কথাটি শোনার পর দৌড়ে রুমে চলে আসলো। রুমে গিয়ে কান্না শুরু করে দিছে। রাত 1টার সময় রুমে গিয়ে দেখি মায়াবী কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। চোখের পানি শুকিয়ে ওর মুখে লেগে আছে। খুব মায়াবী লাগছে ওকে। ওর মুখের ডান পাশে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তখন থাপ্পড় দিছিলাম, তার দাগ। আর নাহিদ দেখি এত রাতেও মায়াবীকে ফোন দিয়ে যাচ্ছে, তাই রাগের নাহিদের নাম্বার ব্লক মেরে দিলাম। সকালে ঘুমিয়ে আছি তখন। এই ওঠো, অনেক সকাল হয়ে গেছে। ওই, তোমার প্রবলেম কি? হ্যাঁ, বিরক্ত করছো কেন? অফিসে যাবে না? না, যাব না। সকাল সকাল ওই পাপি চেহারা দেখলাম, জানি না সারাদিন ভালো কাটবে কিনা। কি বললে আমার চেহারা পাপী? একবার বলছি শোনো নাই? আমার সাথে তুমি এমন করছো কেন? কি করেছি আমি? তুই কিছু করিসনি, সব ভুল আমার। তোকে বিশ্বাস করে ভালোবেসে আমি ভুল করেছি। তোর মতো নিচু মনের মেয়েদের ঘৃণায় প্রাপ্য সবার কাছ থেকে। কেন জানি না, মায়াবীকে দেখলে আমার মাথায় রক্ত চেপে যায়। আমাকে তুমি ভালোবেসে বিশ্বাস করে ভুল করেছো? ওই, তুই এখান থেকে যা তো, তোকে আমার আর সহ্য হয় না। প্লিজ এভাবে বলো না, খুব কষ্ট হয়। ধুর। এই বলে বিছানা থেকে উঠে এসে বারান্দায় এসে দাঁড়ালাম। আমি কিছুতেই মায়াবীর ছবি দেওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছি না। ওর দিকে তাকালে আমার মাথায় রাগ উঠে যায়। ঘরের বউ হয়ে পরপুরুষকে নষ্ট ছবি দেয়, বাজে কথা বলে, এইগুলো আমি মেনে নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসতেছে। ওর সাথে আমার একটুও থাকতে ইচ্ছে করছে না। বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন আবার মায়াবী এসে বলতে লাগলো, আমার সাথে এমন করছো কেন? কি করেছি আমি, প্লিজ বলো। ওর কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। ওই, তুই কি করছিস? না, চল তুই কি করছিস দেখাচ্ছি। এই বলে মায়াবীর চুলের মুঠি ধরে রুমে নিয়ে আসলাম। লাগছে, ছাড়ো প্লিজ। দেখ তুই কি করছিস। ওর চুলের মুঠি ধরে ওর ফোনে নাহিদকে দেওয়া সেই ছবি কথাগুলো দেখালাম। এখন চুপ করে আছে ও। কিরে, কথা বল, কেন এমন করলি বল? কিসের অভাব দিয়েছিলাম তোকে যার জন্য এমন করলি? ও শুধু মাথা নিচু করে কান্না করতেছে। তোকে কোনো কিছুর অভাবই দেইনি। জীবনের থেকে বেশি ভালোবেসেছি, বিশ্বাস করেছি, স্বাধীনতা দিয়েছি, আর তুই এই প্রতিদান দিলি? আমার ঘৃণা হচ্ছে তোর মতো মেয়েকে ভালোবেসেছি বলে। ওর ভুল, ও হয়তো বুঝতে পেরে শুধু কান্নাই করতেছে। না, আমি তোর মতো নষ্ট মেয়ের সাথে থাকতে পারবো না। আমি তোর হাত থেকে মুক্তি চাই। না, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না। না, আমার কারও লাগবে না। আর শোন, বিলাসীর সাথে আমার কিছুই নেই। ওর সাথে নাটক করেছি তোকে শিক্ষা দেওয়ার জন্য। প্লিজ এভাবে বলো না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না।
আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসলাম। এখন মায়াবী ঠিক হয়ে গেছে। এখন আর নেট চালায় না, কারোর সাথে কথাও বলে না, নামাজ পড়ে। কিন্তু তারপরেও আমি ওকে মেনে নিতে পারছি না, আবারও ছাড়তেও পারছি না। আমি ভাবছিলাম মায়াবী ঠিক হয়ে গেছে, কিন্তু আমি ভুল ভাবছিলাম। বৃহস্পতিবার নাহিদ আর মায়াবীর হোটেলে দেখা করার কথা ছিল, কিন্তু বুধবার সকাল 10টায় আমি বাসা থেকে বের হয়ে বাইরে যাই এবং 11টার সময় বাসার দরজার সামনে এসে দরজার সাথে ঘরের ভিতর থেকে কিছু কথা বলার শব্দ পেলাম। ভালো মতো শুনে দেখি। আমাকে ছেড়ে দিও না প্লিজ। তোকে ছাড়ার জন্য এখানে আসিনি। হা 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 হা। একটি ছেলের গলা। আমি দরজা ঠাস করে খুলে দেখি সোফার উপর মায়াবী আর ওর উপর নাহিদ নামের ছেলেটি মায়াবীর সাথে নোংরামি করার চেষ্টা করতেছে। এটি দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে। আমি দৌড়ে গিয়ে নাহিদকে একটি লাথি দিয়ে মায়াবীর ওপর থেকে ফেলে দিলাম। তারপর কুত্তার বাচ্চাকে আবল কিল খুশি মারতে লাগলাম। মারতে মারতে এক সময় মাটির ফুলদানি দিয়ে ওর মাথায় মেরে ওর মাথা ফাটিয়ে ফেললাম। সত্যি বলতে আমার মাথায় খুন চেপে গিয়েছে, তাই এত মারলাম। ছেলেটির মাথা দিয়ে অনেক রক্ত পড়ছিল, তাই ওকে বললাম, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমি রেগে বললাম। তারপর ছেলেটি কোনো মতো চলে গেল। এখানে থাকলে আমি ওকে মেরেই ফেলতাম। ছি 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 ছি, আমি কার সাথে থাকি যাকে বাইরের লোক এসে দর্শন করতে চায়। খুব 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 রাগ হচ্ছে মায়াবীর উপর। মায়াবী দেখি সোফার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওকে দেখেও আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। আমি ওর সামনে গেলাম। সামনে গিয়ে দাঁড়াতেই ও আমার দিকে তাকালো। বিশ্বাস করো, আমি ওকে এখানে ডাকিনি। ও জোর করে আমার সাথে নোংরামি করতে যাচ্ছিল। সর্বোচ্চ শক্তি দিয়ে ওকে থাপ্পড় মারলাম। মায়াবী থাপ্পড়ের ঝোল না ঠেকাতে পেরে সোফার উপর পড়ে গেল। ছি 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 ছি, তোর জন্য আজ বাইরের ছেলে তোকে নিয়ে খেলতে চায়, আমার বউকে ধর্ষণ করতে চায়। তোকে এখন বউ বলতে আমার ঘৃণা হয়। ছি। দয়া করে বিশ্বাস করো, আমি ওকে এখানে ডাকিনি। ও নিজে থেকে আসছে। মায়াবীর ঠোঁট কেটে রক্ত পড়তেছে। ওই, ও এখানে আসলো কিভাবে? তুই ওকে অ্যাড্রেস দিয়েছিলি বলে। ও তোকে টাচ করার সাহস পেল কিভাবে? তুই ওকে সুযোগ দিছিলি বলে। ও তো আর কোনো ঘরের বউকে ধর্ষণ করতে চাইলো না, তোকে ধর্ষণ করতে চাইলো কেন? তুই ওর সাথে আগে ফোনে নষ্টামি করছিলি বলে। তোর মতো নোংরা মনের বউয়ের সাথে আমি থাকতে পারবো না। চলে যা তুই এখান থেকে। আমি খুব বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আজ আমি যদি না আসতাম তাহলে তুই এতক্ষণ ওর ভোগের ফল হয়ে যেতেই। তুই এখান থেকে চলে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। প্লিজ আমাকে চলে যেতে বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার পা জড়িয়ে ধরল। আমার পা ছাড় বলছি। খুব ভালোবেসেছিলাম, কিন্তু তুই কি করলি আমার ভালোবাসার সাথে? প্লিজ আমাকে একটিবার সুযোগ দাও, খুব ভালোবাসবো তোমাকে। দয়া করে তুই এখান থেকে চলে যা, তোকে দেখতে ইচ্ছে করছে না আমার। আর একটিবার সুযোগ দাও প্লিজ। তোকে আমার ভালোবাসার দিব্যি, আর কখনো আমার সামনে আসবি না। আসলে আমার মরা মুখ দেখবি। না, এই কথা বলো না প্লিজ। তাহলে চলে যা আমার সামনে থেকে। চলে যাচ্ছি, তবুও কথা বলো না। আর কখনো তোমার সামনে আসবো না। আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি, যার জন্য তোমার ভালোবাসা থেকে দূরে চলে যেতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, ওকে আমি ডাকিনি। ও আমার কাছে এসে জোর করার চেষ্টা করছিল। কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। নিজের খেয়াল রেখো। বাই। এই বলে মায়াবী কান্না করতে করতে চলে যাচ্ছিল। খুব ইচ্ছে করছিল ওকে আটকাতে, কিন্তু মনের এক সাইড ওকে আটকালো না। চলে গেল মায়াবী সব মায়া কাটিয়ে। আমার এত কষ্টের গড়ার সংসার একটি ভুলে শেষ হয়ে গেল। খুব ইচ্ছে করছে মায়াবীকে নিয়ে সবকিছু নতুন করে শুরু করতে, কিন্তু ওর সেই নোংরামির গুলো কাটা হয়ে দাঁড়াচ্ছে। পারছি না ওকে গ্রহণ করতে, না পারছি ওকে ভুলে যেতে। মাঝ নদীর মাঝামাঝি ছাড়া নৌকায় ভেসে চলছি আমি। কি করব, কিভাবে তীরে পৌঁছাবো বুঝছি না। যতবারই ভাবছি ওকে গ্রহণ করব, ওকে আবার আপন করে নেব,
কিন্তু পারছি না। কি কারণে আমি জানি না। ওকে ঘৃণা করতেও পারছি না, আবার ভালোবাসতেও পারছি না। একটি ভুলের জন্য আমার জীবনের সবকিছু পরিবর্তন হয়ে গেল। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাকে যে ভালোবাসে তাকে ঠকাবেন না, তার বিশ্বাস ভাঙবেন না। কারণ বিশ্বাস জিনিসটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়। সবকিছু ভাঙলে জোড়া লাগানো যায়, কিন্তু বিশ্বাস একবার ভেঙে গেলে তা কখনো জোড়া লাগানো যায় না। আপনি চাইলেও আপনার ভালোবাসার মানুষকে ঠকাতে পারেন, কিন্তু মনে রাখবেন, একজনকে কাঁদিয়ে যার কাছে যাচ্ছেন সেও একদিন আপনাকে কাঁদিয়ে চলে যাবে। তাই ভালোবাসার মানুষকে কাঁদাবেন না, তাকে কখনো বিপদে ফেলবেন না। আমাদের মধ্যে অনেকেই আছে ভালোবাসার মানুষকে ভয় দেখিয়ে ভালোবাসা আদায় করতে চায়, কিন্তু মনে রাখবেন, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। জোর করে হয়তো আপনি তাকে পেতে পারেন, কিন্তু তার মনকে পাবেন না। তার মনে আপনার জন্য ভালোবাসা না, ঘৃণা থাকবে। তাই ভালোবাসার মানুষকে বিরক্ত করবেন না, তাকে ভয় দেখাবেন না। তাকে আপনি সরাসরি বলে দেন আপনি তাকে ভালোবাসেন। যদি সে রাজি হয় ভালো, আর না হলে ভাববেন তার ভালোবাসা আপনার জন্য না। যদি তার ভালোবাসা আপনার জন্য হয়, তাহলে একদিন না একদিন সে আপনার কাছে আসবে। অনেক কথা হলো, চলেন গল্পে ফিরি। মায়াবী চলে গেছে 1 মাস হলো। এই 1 মাসে আমাদের এক মুহূর্তের জন্যও দেখা হয়নি, আর মায়াবী একবারও আমার খবরও নেয়নি। আমি না হয় রাগ করে অভিমানে কিছু কথা ওকে বলেছি, তাই বলে এই 1 মাসে একবারও খবর নিল না। কি ফাজিল! একবারও দেখতেও আসলো না। কি না কি বলেছি তখন, সেই কথা ধরে বসে আছে। আমাকে একটু ভালোবাসে না ও। ছেলেরা সবকিছু মেনে নিতে পারে, ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটাতে ছেলেরা তাদের রাগ, অভিমান, কষ্ট সবকিছু ভুলে যেতে পারে। ছেলেরা ভালোবাসার মানুষটিকে আগলে ধরে বাঁচতে চায়। যদিও ভালোবাসার মানুষটি হাজারো ভুল করার পরও ছেলেরা তার সব ভুলকে কোরবানি দিয়ে তাকে ভালোবেসে যায়। কেন এমন করে ছেলেরা জানেন? কারণ শুধুমাত্র ছেলেরাই ভালোবাসতে জানে, মেয়েরা আবার রাগ করেন না। 2 মাস পরও মায়াবী আমার কোনো খবর নিল না। কিন্তু এই 2 মাসে আমি একটি জিনিস লক্ষ্য করেছি, ছায়ার মতো কোনো কিছু আমার পিছু পিছু থাকে। মনে হয় আমাকে কেউ ফলো করে, কিন্তু তাকে ধরতেই পারছি না। একদিন রাতে বাসায় গিয়ে কিছুই ভালো লাগছিল না, অনেক মিস করতেছিলাম মায়াবীকে। পাগলিটার সাথে কথা বলতে ইচ্ছে করতেছে, ওকে ফোন দেব ভাবলাম। তাই নতুন একটি সিম কিনলাম, যাতে ও না বুঝে আমি ফোন দিছি। নতুন নাম্বার দিয়ে ওকে কল দিলাম, কিন্তু ও ফোন রিসিভ করছে না। অনেকবার ট্রাই করলাম, কিন্তু ধরলই না। আবারও দিলাম, কিন্তু ব্যস্ত বলতেছে। তারপর থেকে শুধু ব্যস্ত বলতেছে। মনে হচ্ছে এই নাম্বার ব্লক মেরে দিছে। বউ আমার দেখি হেব্বি ভদ্র হয়ে গেছে, তাই শালাকে ফোন দিলাম, মানে মায়াবীর ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দুলাভাই, কেমন আছেন? বউ ছাড়া যেমন স্বামী থাকে তেমনই আছি। তাহলে বউয়ের কাছে আসলেই পারেন। বউ তো আমাকে ভুলে গেছে, সাথে শ্বশুরবাড়ির সকলে তাদের জামাইকেও ভুলে গেছে। না ভাই, আপনাকে কেউ ভুলেনি। আমরা আপনাকে ফোন দিতে চাই, কিন্তু আপু বারণ করে দিছে। যদি আপনাকে কল করি, আপু নিজেকে মেরে ফেলতে চায়। ও আচ্ছা। জানেন আপনাদের মধ্যে কি হয়েছে? আপু আমাদের কাছে কিছুই বলেনি, আর আপনার কাছ থেকে আসার পর আপু ঠিক করে খাওয়া করে না, শুধু নামাজ পড়ে, কোরআন পড়ে আর ঘুমায়। রুম থেকেও প্রয়োজন ছাড়া বের হয় না, শুধু ফোনের দিকে তাকিয়ে থাকে আপনি ফোন দিবেন বলে। তাহলে এই ব্যাপার? ভাই, আপনি আসবেন না আপুকে নিতে? দেখা যাবে। আমি ফোন দিয়েছিলাম, কাউকে কিছু বলো না। আচ্ছা। শালার মুখে যা শুনলাম তাতে মনে হচ্ছে এখনই বইয়ের কাছে ছুটে যাই, কিন্তু যেতে পারছি না কোনো এক কারণে। আরে ভাই, যেতে পারবো না মানে? বইয়ের কাছে যেতে আবার কিসের দ্বিধা? রাতেই হুন্ডাটা বের করে দিলাম টান, এক টানে শ্বশুর বাড়ি। ঘড়ি বের করে দেখি রাত 1টা বাজে। বাড়ির গেট আটকানো, তাই ভাবলাম চুপি চুপি বউকে দেখে চলে যাব। তাই দেয়ালে লাফ দিয়ে পার হতে গিয়ে ঝাউ গাছের মধ্যে পড়লাম। ঝাউ গাছের একটি ডাল পায়ে লেগে খুব ফুটতেছে, রক্ত বের হচ্ছে, কিন্তু বুঝছি না।
তারপরও আস্তে আস্তে মায়াবীর রুমের দিকে যেতে লাগলাম। অবশেষে মায়াবীর রুমের সামনে আসলাম। দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে রুমে ঢুকলাম। মায়াবী দেখি গভীর ঘুমে আছে। জানালা দিয়ে চাঁদের আলো এসে ওর মুখের উপর পড়তেই খুব সুন্দর লাগছে ওকে, কিন্তু পাগলিটা অনেক শুকিয়ে গেছে। আমি মায়াবীর পাশে গিয়ে শুলাম। ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলাম। খুব ইচ্ছে করছে পাগলিটাকে আদর করতে। ওর গোলাপি ঠোঁট দেখে আর থাকতে পারলাম না। দিলাম এক করে 4 পাপড়ি। একে করে দেওয়ার ওর তো ঘুম ভেঙে গেছে। ও তো ছাড়া পাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিছে। কে না কে রাতে এসে কিস করতেছে, এটা ভেবে মায়াবী তো সেই ভয় পাইছে। কিন্তু আমি তো ছাড়ছি না। ছাড়লেই বিপদ। ছাড়লে তো ও চিল্লানি শুরু করে দিবে, আর সকলে এসে আমাকে দেখলে মান সম্মান সব যাবে। ছি 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 ছি, বইয়ের সাথে লুকিয়ে করতেছি। আল্লাহ বাঁচাও, চিপা কোলে পড়ছি। অনেকক্ষণ ধরে রাখার পর আর পারলাম না। মায়াবী আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। চিল্লানি শুরু করে দিছে। চোর 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 চোর, বাবা চোর আসছে চোর আসছে। চোর? আমি কি চোরের মতো কিস করলাম? আল্লাহ, শ্বশুর বাড়িতে আর মান সম্মান বলতে কিছু থাকলো না। চোর হয়ে গেলাম। লজ্জা লজ্জা। মায়াবীর চিল্লানিতে 1 মিনিটে সকলে রুমে এসে হাজির। মায়াবী রুমের লাইট জ্বালানোর আগে আমি খাটের নিচে পলালাম। কি হয়েছে মা? বাবা ঘরে চোর আসছে। কোথায় চোর? খাটের নিচে লুকাইছে। খাটের নিচে? আমার তো মাজায় ব্যথা, কিভাবে দেখবো? যাক বাবা, বাঁচলাম। দেখি, আমি দেখি। শালারে, তুই আবার কোথাতে গেলি? শালা খাটের নিচে তাকানোর সাথে সাথে এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমি ইশারায় শালাকে বলতে বারণ করলাম। বাবা, খাটার নিচে কেউ নেই। যাক বাবা, বাঁচলাম। নেই মানে কোথায় গেল? দেখি আমি দেখি। মা, তুমি এদিকে আসো, ওখানে কেউ নেই। চলো আমরা বাইরে যাই। তারপর শালা শ্বশুর শাশুড়িকে সবকিছু বুঝিয়ে বলল। ওই চোরটাকে তুই সামলা, আমি গেলাম। এই বলে তারা চলে গেল। এই আমি সামলাবো মানে কি? আমি তো খাটের নিচে লুকিয়ে আছি। মায়াবী অনেকটা কৌতূহল নিয়ে খাটের নিচে তাকালো, আর ও আমাকে দেখে ভূত দেখার মতো চিৎকার দিল। দরজার বাইরে শালা শ্বশুর শাশুড়ি মায়াবীর চিৎকার শুনে হো হো করে হেসে উঠল। আপনি এখানে? কেন, অন্য কারো আসার কথা নাকি? খাটের নিচ থেকে বের হয়ে বললাম। না, তা থাকবে কেন? কিন্তু আমার মতন খারাপ মনের মেয়ের কাছে আপনার কি? এই খারাপ মেয়েটি ছাড়া তো থাকতে পারি না। এই বলে ওকে ধরতেই জড়িয়ে ধরতে যাব, ঠিক তখন আমার কাছে আসবেন না। আমাকে মায়াবী ওর হাত দিয়ে বাধা দিল। মানে কি? কিছু না, আপনি এখান থেকে চলে যান। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? যদি তা মনে করেন তাহলে তাই। আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? আর আমাকে আপনি করে বলছো কেন? খারাপ মেয়েরা এইভাবেই কথা বলে, জানেন না? আর অপরিচিত মানুষের সাথে আপনি করেই বলতে হয়। কি, আমি তোমার অপরিচিত? না হলে তো আর বললাম না। তোমার সব ভুলগুলো ভুলে আমি তোমাকে আপন করে নিতে এসেছিলাম, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? হুম, আমার মতো নিচু মনের মেয়েকে কাউকে আপন করে নিতে হবে না। আপনি আসতে পারেন এখন। ওকে, আর আপনার কাছে আসবো না, আর বিরক্ত করব না আপনাকে। আমার ভুল হয়েছে আপনার কাছে আসা। আমি বুঝতে পারিনি আপনি আমাকে ভুলে গেছেন। আমি ভাবছিলাম আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য পথে বসে থাকেন, কিন্তু আমি ভুল বুঝেছি। হুম, ঠিকই বলেছেন। আচ্ছা, আর কখনো একটু ভালোবাসার জন্য আপনার কাছে আসবো না। ভালো থাকবেন। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আমি কখনো ভাবিনি মায়াবী এত কিছু হওয়ার পরও আমার সাথে এমন করবে। বুঝতে পারছি না কেন এমন করলো। আমি তো ভাবছিলাম মায়াবী ওর সকল ভুল বুঝতে পেরে আমার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু আমি ভাবিনি ওর কাছে যাওয়ার পর ও এমন করবে। আমারই ভুল হয়েছে ওর কাছে যাওয়া। আসলে ছেলেরা এরকমই। ছেলেরা বেহায়া হয় বলেই আমরা বেশি কষ্ট পাই। ছেলেদেরকে মেয়েরা হাজারো কষ্ট দিলেও ছেলেরা আবারও সেই মেয়ের কাছেই যাবে একটু ভালোবাসা পাওয়ার জন্য।
কিন্তু ভালোবাসা না পেয়ে পাই শুধু কষ্ট। শ্বশুর বাড়ি থেকে চলে আসার সময় সকলেই আসতে বারণ করছিল, কিন্তু আমি চলে আসি। কিন্তু শেষ একটি কথা বলার জন্য আমি আবার মায়াবীর রুমে যাই। গিয়ে দেখি কারোর সাথে ফোনে কথা বলতেছে, হয়তো তার লাভার নতুন কাউকে পাইছে। যা ইচ্ছে করুক, আর কখনো ওর কাছে আসবো না। হ্যালো, আরেকটা কথা ছিল। হ্যাঁ বলুন। 1 মাসের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবেন, সাইন করে দিয়েন। এই বলে চলে আসলাম। ছেলেরা আসলেই বোকা, বোকা বলেই খুব সহজে মেয়েরা আমাদের নিয়ে খেলতে পারে। যেমন আমি মায়াবীকে এতটা ভালোবাসার পরও ও প্রথমে আমার ভালোবাসাকে নিয়ে খেলা করলো, তারপর আমি আবার সব কিছু ভুলে ওকে আপন করে নিতে গেলাম। ও আবারও আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। হয়তো আবারও কাউকে পাইছে, জানি না কেন এমন করলো। তবে হ্যাঁ, লজ্জা থাকলে আর কখনো ওর কাছে ভালোবাসার জন্য যাব না। বাসায় আসার সময় 3 প্যাকেট বিড়ি কিনলাম। বাড়িতে এসে সারা রাত বিড়ি খেয়ে কাটিয়ে দিলাম। কোনোভাবে মায়াবীকে ভুলতে পারছি না, কিছুতেই ওকে ভুলতে পারছি না। কিন্তু ও আমাকে ছেড়ে ঠিকই ভালো আছে। ওকে ভুলে না থাকতে পেরে একদিন রাতে ফোন দিলাম। রাত তখন 11টা বাজে, কিন্তু ওর ফোন ওয়েটিং। সেই আগের মতো ওর ফোন ওয়েটিং থাকে। হয়তো কোনো ছেলের সাথে আবার কথা বলা শুরু করেছে। আমি আবারও কল দিলাম, কিন্তু এখন কল ঢুকলো। হয়তো আমি কল দিছি দেখে কল কেটে দিচ্ছে, আর আমার কলও রিসিভ করলো না। আবারও কল দিলাম, এবার কেটে দিল। আমি বেহায়ার মতো আবারও কল দিলাম, এখন আবার ব্যস্ত পাইলাম। এরপর অনেকবার চেষ্টা করলাম, শুধু ব্যস্ত আর ব্যস্ত। আমার আর বুঝতে অসুবিধা হলো না, আমাকেও ব্লক মেরে দিচ্ছে, যাতে ওর কথা বলার মাঝে বিরক্ত না করি। আমি ওর রাগে অভিমানে আমার ফোনটি এক আছাড় মেরে ভেঙে ফেললাম। যতগুলো সিম ছিল সবগুলো ভেঙে ফেললাম। আমি মানুষ চিনতে ভুল করেছি। মনের দুঃখে ওই রাতেই বের হলাম ড্রিঙ্ক করার জন্য। কিন্তু রুম থেকে বের হওয়ার পর বুঝতে পারলাম কেউ আমাকে ফলো করতেছে, সেই আগের মতো। আমি বেশি গুরুত্ব না দিয়ে ড্রিঙ্ক করতে চলে গেলাম। আমি সম্পূর্ণ মাতাল হয়ে রাত 2টার সময় বাসার দিকে আসতে লাগলাম। গাড়ি না পাওয়ায় হেঁটে আসতে লাগলাম। নির্জন রাত, রাস্তায় কেউই নেই, গাড়ি ঘোড়া নেই। আমি একা হেলে দুলে চলতে লাগলাম রাস্তার মাঝখান দিয়ে। কিছু দূর যাওয়ার পর ঝাপসা চোখে দেখি রাস্তার মাঝখানে কয়েকটা খাম্বা দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বুঝতে পারলাম খাম্বা না, কিছু ছেলে দাঁড়িয়ে আছে হাতে লাঠি নিয়ে। ঝাপসা চোখে বুঝতে পারিনি তারা কয়জন ছিল, আর অন্ধকারে বুঝতে পারিনি ছেলেগুলো কারা। আমি মাতাল অবস্থায় তাদেরকে বললাম, ভাই আপনারা কারা, আর এভাবে রাস্তা আটকায় দাঁড়ায় আছেন কেন? হা 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 হা, এই তো এই সময়টা জুড়ে তোর পিছনে লোক ঠিক করছিলাম, তুই কখন কি করিস তা জানার জন্য। ছেলেদের মধ্যে একজন, কিন্তু ছেলেটির কণ্ঠ আমি এর আগে শুনেছি মনে হলো। মানে কি? আমার কাছে আপনাদের কি? তোকে মারবো বলে। আমাকে মারবেন কেন? আমি আপনার কি করছি? না, আপনি কে? আমি নাহিদ, আর হ্যাঁ, তোকে শুধু মারবো না, মেরে ফেলবো তোকে আজ। নাহিদ? তুই আমাকে মেরে ফেলবি কেন? তুই আমাকে সেদিন অনেক মারছিস, তুই কি মনে করছিলি তোকে এত সহজে ছেড়ে দেব? আর তুই যদি জানিস তোকে কে মারতে বলছে, তাহলে তুই নিজে থেকেই মরে যাবি। কে বলেছে আমাকে মেরে ফেলতে? তোর ভালোবাসা, তোর বউ মায়াবী। কি? মায়াবী আমাকে মেরে ফেলতে বলেছে? নাহিদকে? ও আমার সাথে এমন করলো? রে, কিন্তু কেন? তোকে জানতে হবে না, ওকে মার। আমাকে আর কিছু বলার আগেই আমাকে ওরা মারতে লাগলো। এই মাঝরাতের রাস্তায় কেউই নেই, তাই আমি আমার মৃত্যু মেনে নিলাম। কিন্তু আমি কখনো ভাবিনি আমি এরকম মেয়েকে ভালোবেসেছি, তা কল্পনাও করতে পারছি না। আমাকে বলতি তোর জীবন থেকে সরে আসতাম, মেরে ফেলার দরকার ছিল কি? মায়াবী, তুই আমাকে মারছিস না, তুই ভালোবাসার প্রতি বিশ্বাসকে মারলি। আমাকে ওরা মারতে মারতে রক্তে লাল করে দিল। আমার শরীর মাতাল থাকায় আমি মার খাওয়া ছাড়া কিছু করতে পারলাম না। হঠাৎ ওরা আমাকে মারা বাদ দিল, কিন্তু কেন বুঝতে দেরি হলো না। আমি যে চোখটা খুলবো সেই শক্তি আমার শরীরে ছিল না। কেউ একজন আমার পেটে কিছু ঢুকিয়ে দিল। খুব কষ্ট হচ্ছিল। মৃত্যু যন্ত্রণা বুঝি এরকমই হয়,
পেটে কিছু ঢোকানোর পর আমার আর কিছুই মনে নেই, কিন্তু আমি যাতে বাঁচতে না পারি তাই ওরা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে নদীতে ফেলে দেয়, কিন্তু খোদার কৃপায় আমি বেঁচে যাই। হ্যালো নাহিদ আমার বইয়ের কথা মতো আমাকে মেরে ব্রিজ থেকে নদীতে ফেলে দিল। আল্লাহর অসীম কৃপায় আমাকে যেখানে ফালালো তার পাশ দিয়ে একটি জেলের নৌকা যাচ্ছিল। তারাই আমাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। নৌকাটি ছিল একটি খুবই দরিদ্র জেলের। আমার চিকিৎসার জন্য তার কাছে টাকা না থাকায় তিনি তার জমি বিক্রি করে চিকিৎসা করেন। নিজের বউ আমাকে মেরে নদীতে ফেলে দিল। আপন মানুষগুলো আমার সাথে এত নিষ্ঠুর কাজ করলো, আর আমাকে চেনে না জানে না, আমার রক্তের সম্পর্কও না, তাও তিনি আমার জন্য তার জমি বিক্রি করতে একবারও ভাবলো না। কে বলে পৃথিবীতে ভালো মানুষ নেই? ভালো মানুষ আছে বলেই পৃথিবী আজও এত সুন্দর। মায়াবীর মতো যদি সকলে হতো তাহলে এতদিন পৃথিবী ধ্বংস হয়ে যেত। আমি ভাবতেও পারছি না আমার নিজের বউ পরকীয়ায় যুক্ত হয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। কি অপরাধ করেছিলাম ওর কাছে যার জন্য আমাকে মেরে ফেলতে চাইলো? হ্যাঁ, আমি অপরাধ করেছি। কি অপরাধ জানেন? ওর মতো মেয়েকে ভালোবেসেছি। ওর মতো মানুষকে ঘৃণা করতে হয়। যদি ওকে ভালো না বেসে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিতাম তাহলে ওর জন্য ঠিক ছিল। একটি কথা আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না। কিন্তু মায়াবী, তুমি রেডি থাকো, আমি আসতেছি তোর পাপ কাজে শিক্ষা দেওয়ার জন্য। যাই হোক, 3 দিন পর আমার জ্ঞান ফিরল। রাত 11টার সময় আমার জ্ঞান ফিরে। ধীরে ধীরে চোখ খুলে দেখি আমার বেডের পাশে সম্পূর্ণ পর্দায় আবৃত একটি মেয়ে বসে আছে। কি বুঝতে পারছেন না মেয়েটিকে? আরে ভাই, আমি তো জানি না মেয়েটি কে। চলেন মেয়েটির কাছেই জিজ্ঞাসা করি তিনি কে। আমি এখানে কিভাবে? আমার কণ্ঠ শুনে মেয়েটির ঘুম ভেঙে গেল। মেয়েটি চোখটি পর্যন্ত পর্দার আড়ালে। কে আপনি? আর আমি এখান উফ, জোর করে কথা বলতে পেটে ব্যথা লাগলো। প্লিজ আপনি অস্থির হবেন না। ওয়াও, বিশ্বাস করবেন কিনা জানি না, এত মধুর মতো কণ্ঠ আমি এর আগে কখনো শুনিনি। আমি এখানে কিভাবে? আপনাকে আমার বাবা এখানে নিয়ে আসছে। আপনাকে কারা যেন মেরে নদীতে ফেলে দিয়ে গিয়েছিল। সত্যি বলছি, মেয়েটির কণ্ঠ খুবই মিষ্টি। কিন্তু মায়ের কথা বলতেই আমার মায়াবীর কথা মনে পড়ে গেল। কত নিষ্ঠুর ও, যাকে আমি এত ভালোবাসি, ওর কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এ কি, আপনি কান্না করতেছেন কেন? ও কিছু না। আচ্ছা, আপনি কে? যিনি আপনাকে এখানে আনছে আমি তার মেয়ে। ওহো, আপনার নাম কি? নুসরাত আক্তার। আপনার নাম কি? আমি নীল। আচ্ছা, আপনার বাবা কোথায়? ওনাকে আমার ধন্যবাদ দিতে হবে। উনি আমার নতুন জীবন দিয়েছেন। বাবা তো নদীতে মাছ ধরতে গেছে। আসবে কখন? সকালে আসবে। আর এত রাত্রি আপনি ঘুমানো বাদে আমার পাশে বসে আছেন কেন? আপনি হলেন অতিথি, আর অতিথিদের ঠিকমতো যত্ন না নিলে আল্লাহ নারাজ হন। তার মানে এই 3 দিন আপনি আমার সেবা যত্ন করেছেন? হুম। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আরে কি বলেন, আমরা যা করছি এটি আমাদের কর্তব্য ছিল। সত্যি আপনারা অনেক ভালো। আপনি বেশি কথা বলবেন না, এখন ঘুমান, সকালে কথা বলবো। আচ্ছা, আর আপনিও ঘুমান। সত্যি বলতে এই মেয়েটি অনেক ভালো, খুব মিষ্টি করে কথা বলে। আমার আর ঘুম আসলো না। মায়াবীর কথা মনে পড়ে। কেন এমন করলো ও আমার সাথে? কিসের অভাব ওকে দিয়েছিলাম? ভালোবাসা, অর্থ, স্বাধীনতা, সময়, কোনো কিছুরই অভাব আমি ওকে দেইনি। কিন্তু তারপরেও মায়াবী এমন করলো। খুব রাগ হচ্ছে। মনে হচ্ছে ছুটে গিয়ে ওকে খুন করে ফেলি, সাথে নাহিদকেও। যদি এই মেয়েটির মতো জীবন সঙ্গী পেতাম তাহলে জীবন ধন্য হতো। কতটা ভালো মেয়ে, যে নিজেকে সব সময় সবার থেকে আলাদা রাখার চেষ্টা করে, নিজেকে সব সময় গুছিয়ে গাছিয়ে রাখে, নামাজ পড়ে। খুবই ভালো লক্ষ্মী একটি মেয়ে। গরিবের ঘরে আল্লাহর পরি দিয়েছেন। মায়াবীর কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই, কিন্তু সকালে কারো মিষ্টি সুরের ডাক শুনে ঘুম ভেঙে গেল।
চোখ খুলে দেখি ওই মেয়েটে মানে নুসরাত আমাকে ডাকছে। আমি ভাবতেও পারছি না মেয়েটি হাসপাতাল থেকে আমার এরকমভাবে সেবা যত্ন করেছে, এত সুন্দর করে আমায় ডাকতেছে। মনে হয় সারা জীবন যদি এভাবে মধুর সুরের ডাক শুনে ঘুম ভাঙতো তাহলে কতই না ভালো হতো। নুসরাত ডাকতেছে আর আমি নীরবে তা শুনছি। আপনি এখনো ঘুম থেকে ওঠেন না কেন? এই তো উঠে গেছি। তোমার কণ্ঠটা অনেক সুন্দর, মন চায় সারাক্ষণ তোমার কণ্ঠের মাঝে ডুবে থাকতে। ধন্যবাদ। আর আমার কণ্ঠ এতটাও সুন্দর না। হঠাৎ রুমে একটি লোকও আসলো, মনে হচ্ছে ইনি নুসরাতের বাবা। আরে তোমার জ্ঞান কখন ফিরল? বাবা কাল রাত্রে। যাক, অবশেষে তোমার জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে তোমার? জি আঙ্কেল, ভালো। আঙ্কেল, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনি কত বড় উপকার করলেন। আরে বাবা, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম নীল। ওহো, তোমার বাসা কোথায়? তখনই ডাক্তার রুমে প্রবেশ করলো। কেমন আছো তুমি? জি এখন ভালো আছি। গুড। আর আপনাকে বলছি, টাকা আজকেই দিতে হবে। নুসরাতের বাবাকে বলল। আচ্ছা। ওনার মুখ দেখে বুঝলাম আমি ওনার কাছে টাকা নেই। ডাক্তার সাহেব, আপনার ফোনটা একটু দেবেন, কল করব। হ্যাঁ অবশ্যই, ধরো। ডাক্তারের কাছ থেকে ফোন নিয়ে আমার এক বন্ধুকে কল দিলাম। হ্যালো, কে বলছেন? আমি নীল। ওই তুই কোথায় কোথায় ছিলি এতদিন? কোনো প্রশ্ন করবি না, আমি যা বলছি তাই শোন। হ্যাঁ বল। এখনই কিছু টাকা নিয়ে এই হাসপাতালে চলে আয়, আর কাউকে কিচ্ছু বলবি না। আচ্ছা, আসতেছি। তারপর বললাম, আপনি যান, একটু পর সব টাকা পেইড হয়ে যাবে। ডাক্তারকে বললাম, সরি বাবা, আসলে আমরা খুব অভাবী, তাই তোমাকে ভালো জায়গায় ভর্তি করাতে পারিনি। আরে আপনি যা করেছেন এটি করে কে? আচ্ছা বাবা, তোমাকে কে মেরে ফেলতে চেয়েছিল? আসলে আমার বউ আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কি? তোমার বউ? কিন্তু কেন? তারপর আমি তাদেরকে সব কিছু খুলে বললাম। বলতে বলতে কখন কেঁদে ফেলেছি নিজেও বুঝিনি। তুমি ভেঙে পড়ো না, আল্লাহ কার কপালে কি রেখেছেন তিনিই ভালো জানেন। তারপর দেখি ইয়াসিন আসলো। ওই তোর এই অবস্থা কি করেছে? পরে তোকে সব বলবো। আর এনারাই আমাকে বাঁচিয়েছেন। আর এখন তুই আগে হাসপাতালের সব বিল পরিশোধ করে আয়। আমি ইয়াসিনকে সব খুলে বললাম। তারপর ইয়াসিনকে চলে যেতে বললাম, আর ওকে কাউকে কিছু বলতে বারণ করলাম। আমি এখানেই থাকবো, সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। হাসপাতালে আরও 2 দিন থাকলাম। এই 2 দিন নুসরাত আমার খুব দেখাশোনা করেছে। সত্যি বলতে ও এভাবে আমাকে দেখাশোনা করলে আমি ওর প্রেমে পড়ে যাব। তারপর নুসরাতদের বাসায় গেলাম। নুসরাতদের বাড়ি নদীর তীরে ছিল, খুবই সুন্দর জায়গায়। আপনার এখানে থাকতে খুব কষ্ট হবে না? না, একটুও কষ্ট হবে না যদি তুমি পাশে থাকো। নুসরাত আমাকে তুমি করে বলতে বলেছে। তাই? আচ্ছা আসেন, ভিতরে আসেন। ভিতরে আসার পর, আপনি এখন ঘুমান, আমি কিছু রান্না করি। আচ্ছা এই বলে নুসরাত চলে গেল। আমি শুয়ে শুয়ে ওই বেইমানের কথা ভাবতে লাগলাম। কিছুতেই ওকে ভুলতে পারছি না। খুব রাগ আর কষ্ট হচ্ছে। মায়াবীর প্রতি দিন দিন আমার ঘৃণা বাড়তে থাকে, আর নুসরাতের প্রতি দিন দিন দুর্বল হতে থাকি। আমি মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি। আরও 1 মাস লাগলো আমার সম্পূর্ণ সুস্থ হতে। এই 1 মাস নুসরাতের অবিরাম সেবায় আমি দ্রুত সুস্থ হয়ে উঠি। আর এজন্য আমি পুরোপুরি ওর প্রেমে পড়ে যাই। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, এই 1 মাসে আমি নুসরাতের হাত ছাড়া কিছু দেখতেই পারিনি। সর্বদা পর্দায় থাকে। আর এই 1 মাসে নুসরাত আমাকে মায়াবীর কথা একবারও মনে পড়তে দেয়নি। ও হ্যাঁ, এর মধ্যে একটি মজার ঘটনা ঘটে গেছে, চলেন আপনাদের বলি। যেদিন এই বাড়িতে প্রথম আসলাম সেদিন রাতে। কি হলো, খাবার খাচ্ছেন না কেন? না মানে হয়েছে কি, আসলে হয়েছে কি কি হয়েছে বলুন। আসলে আমি মাছের কাঁটা বাঁচতে পারি না। ইস কি কোমল হাসি, সারা জীবন শুনতে ইচ্ছে করে রে। আসলে ছোটবেলায় একবার। আমাকে দেন, আমি বেঁচে দিচ্ছি। এই বলে নুসরাত ওর হাত
মোজা খুলল। বিশ্বাস করেন কিনা জানি না, বিশ্বাস করবেন কিনা জানি না, রাতের তারার আলোর মতো হাত নুসরাতের। আলহামদুলিল্লাহ। মানে কি? কি অপূর্ব তোমার হাত। এই রে, নুসরাত ওর হাত পিছনে লুকালো। সুন্দর জিনিসকে লুকাচ্ছ কেন? তাহলে আপনি ওভাবে তাকিয়ে থাকেন কেন? ধুর, আর ভালো লাগে না। কি হলো আবার? আচ্ছা, তোমাকে না বলছি, আমাকে তুমি করে বলবে। না, বলতে পারবো না। কেন? লজ্জা করে। তুমি বলবে না তো? বলবো না। তাহলে যাও, খাবো না। এই যে, এটি কি হলো? চুপ করে আছি। সত্যি আমার খুব লজ্জা করে। কালকে থেকে বলবো নি। কি হলো, খাবার খেয়ে নিন। বললাম তো কালকে থেকে বলবো নি। এখনো চুপ করে আছি। এখন নুসরাতও কিছু বলল না। অনেকক্ষণ হয়ে গেল নুসরাত কোনো কথা বলছে না। হঠাৎ, দয়া করে খাবার খেয়ে নাও। দাও। খাবার খেয়ে আমাকে উদ্ধার করো। না, এখনো খাবো না। কেন, আবার কি? খাইয়ে দাও। কি? পারবো না। তাহলে খাবো না। এই, আমি কি তোমার ঘরের বউ নাকি যে যা বলবে তাই করব? বই তো। কি বললে? কিছু না। দিবে নাকি তাই বলো। দিচ্ছি। তারপর নুসরাতের কমলীয় হাতে খাবার খেলাম। মনে হচ্ছিল আমি পৃথিবীর সব থেকে সুস্বাদু খাবার খাচ্ছি। খাবার শেষে নুসরাত বাইরে বারান্দায় গিয়ে চাঁদের আলোতে বসে রইল। আমিও ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম। কি করছো? চাঁদ দেখি। তাই? বলো তো, কয়টা চাঁদ দেখা যাচ্ছে? কয়টা আবার? একটা? না, হয়নি, 2টি চাঁদ। 2টা কোথায়? একটি আকাশে আর একটি আমার পাশে। ভালোই মেয়ে পটাতে পারো। কি বলো, এত তাড়াতাড়ি পটে গেছো? না, এত সহজ না। জানি। একটি গান শোনাবে? গান তো পারি না, তবে হালকা হালকা গজল পারি। তাই? কিন্তু আমি জানি তুমি ভালো গজল গাইতে পারো। তারপর নুসরাতের গজল শুনলাম। ওর সুরে আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি নুসরাত আমার বুকের উপর ঘুমিয়ে আছে, আর চোখ দুটি দেখা যাচ্ছে। এত সুন্দর মায়াবী চোখ। ওর ছোট ছোট চোখ দুটির মধ্যে সারা জীবন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমার নড়াচড়ায় নুসরাতের ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে গেছে দেখে নুসরাত লজ্জায় উঠে চলে যাচ্ছিল। আমিও ওর হাত ধরে টান দিয়ে আবার আমার বুকে এনে ধরে রাখলাম। এই, কি করছো? ছাড়ো বলছি। ছাড়ার জন্য ধরেছি নাকি? আমি কি তোমার বউ যে জড়িয়ে ধরবে? হ্যাঁ, বারে, তুমি যদি আমার বুকে মাথা রেখে ঘুমাতে পারো, তাহলে আমি কেন তোমাকে জড়িয়ে ধরতে পারবো না? কই মাথা রাখলাম? মিথ্যা যখন বলতে পারো না, তাহলে বলতে যাও কেন? আমি মিথ্যা বলি না মোটেও। তাই বুঝি? তাই। আর আমার বই গেছে তোমার বুকে মাথা রাখতে। তাই? আচ্ছা, একটি কথা বলবে? আগে আমাকে ছাড়ো। না, ছাড়বো না। আগে আমার কথা শোনো। না, আগে ছাড়ো, তারপর বলছি। না, ছাড়বো না। আরও একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। শক্ত করে জড়িয়ে ধরতেই কি করছো? আমাকে কাঁদুকুদু দিচ্ছে, সুরসুরি দিয়েই চলেছে। আমার আবার প্রচুর সুরসুরি, তাই ছেড়ে দিতে বাধ্য হলাম। ছাড়া পেয়ে অট্ট হাসিতে মেতে উঠেছে। এখানে এত হাসার কি হলো? তোমার এত সুরসুরি? ছোট্টবেলা থেকে। তাই নাকি? এত হাসার কিচ্ছু নেই। সুরসুরি থাকলে আমার কি দোষ? না না, তোমার কোনো দোষ নেই। ওয়াও, কি সুন্দর হাসি। হাসির শব্দ ছাড়া আর কিছুই দেখতে পারছি না। এজন্য ওকে এত ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু একটি কথা বলতে চাইছিলাম। ও তাই তো, বলো। তুমি কি আমাকে ভালোবাসো? আমার বই গেছে তোমাকে ভালোবাসতে। সত্যি বাসো না? আর ভালো না বাসলে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলে কেন? কই জড়িয়ে ধরলাম? গাধার মতো ঘুমাও। জড়িয়ে ধরা দেখতেছো? কি বললে? আমি গাধা? শুধু গাধা না, মেন্টাল গাধা। তাহলে মেন্টাল গাধাকে এত ভালোবাসো কেন? আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি? তুমি বলনি, কিন্তু তোমার চোখ বলেছে তুমি আমাকে ভালোবাসো। আসছে জ্যোতিষী।
হুম, জ্যোতিষী। ভালো হইছে। আর দেশে কি ছেলের অভাব পড়ছে যে বউয়ের হাতে মার খাওয়া ছেলেকে ভালোবাসবো? কি বললে? ঠিকই তো বলছি, ভুল বলছি নাকি? খুব কষ্ট হচ্ছে নুসরাতের কথাটি শুনে। নুসরাত আমাকে এই কথা বলতে পারলো? তুমি ঠিকই বলেছ। আমার মতো ছেলেকে তুমি ভালোবাসবে কেন? আমার থেকে 1000 গুণ ভালো ছেলে তুমি পাবে। এই, তুমি মন খারাপ করলে নাকি? না, মন খারাপ করব কেন? তুমি তো সত্যি কথাই বলছো। আমি তো বইয়ের হাতে মার খেয়ে মরতে বসেছিলাম। সেখান থেকে তোমরা আমাকে নতুন জীবন দিয়েছ। আর তাছাড়া তুমি অনেক ভালো একটি মেয়ে এবং সৎ মেয়ে। তোমার জন্য অনেক ভালো ছেলে রয়েছে। আমারই ভুল হয়েছে তোমাকে ভালোবাসার কথা বলা, কারণ তোমাকে ভালোবাসার কোনো অধিকার আমার নেই। আমাকে ক্ষমা করে দিও। এই, তুমি কি বলছো এগুলো? আমি তো মজা করে বলছি। আরে, আমি কিছু মনে করিনি। তোমার বাবার আসার সময় হয়ে গেছে। প্লিজ, তুমি কিছু মনে করো না, আমি সত্যি মজা করছি। আমি ওভাবে বলিনি। আরে, তুমি পাগল হচ্ছ কেন? আমি কিছু মনে করিনি। আর অনেক দিন হলো তোমাদের এখানে আছি। এখন তো আমি সম্পূর্ণ সুস্থ। সুস্থ তো কি না? এখন আমার চলে যেতে হবে। তোমাদের আর কত জ্বালাবো? ও, আমি বুঝছি। ওই কথা বলছি বলে তুমি কষ্ট পাইছো, তাই তো? তাই চলে যাওয়ার কথা বলতেছো। আচ্ছা, এই যে দেখো কান ধরছি, তবুও রাগ করো না। আরে, রাগ করে কি আছে? তুমি যা বলছো সত্যি কথাই তো বলছো। আমার কোনো যোগ্যতা নেই তোমাকে ভালোবাসার। ও কিছু বলার আগেই নুসরাত, মা, বাড়ি আসিসনি? বাবা। নুসরাত আমার দিকে অশ্রু ভেজা চোখে তাকিয়ে নুসরাতের বাবার রুমে ঢুকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছি ভালো। আঙ্কেল, আপনারা আমার জন্য অনেক করেছেন, যার জন্য আমি আপনাদের কাছে সারা জীবন চিরকৃতজ্ঞ থাকব। আরে না বাবা, এটি আমাদের কর্তব্য ছিল। আঙ্কেল, আমি তো এখন সম্পূর্ণ সুস্থ, তাই ভাবতেছিলাম আজকেই চলে যাব। আজই চলে যাবে? কালকে যেতে? না আঙ্কেল, আপনাদের অনেক জ্বালিয়েছি, এখন চলে যেতে হবে। নুসরাত দেখি আমার দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আছে। না বাবা, আমি বলছি কালকে যাবে তো কালকেই যাবা। আচ্ছা, কালকেই যাব। কালকে যাবা। আঙ্কেল, আর একটি কথা বলবো, রাখবেন? কি কথা বাবা? আগে বলেন রাখবেন। আচ্ছা, রাখবো। আমার মাথায় হাত রেখে বলেন। আচ্ছা বাবা, রাখবো। তুমি এখন বলো। এই যে, এটা ধরেন। কি এটা? এখানে কিছু টাকা আছে, দয়া করে ফিরিয়ে দিবেন না। এটাকে দয়া ভাববেন না, আমি আপনার নিজের ছেলে হিসেবে দিচ্ছি। না বাবা, এটা আমি নিতে পারবো না। কেন? আঙ্কেল, আমি আপনার ছেলে হয়ে দিচ্ছি। আর তাছাড়া আমি আপনার ছেলে হলে ফেরত দিতে পারতেন। আমি প্রত্যেক মাসে আমি আমার এই বাবার সাথে দেখা করতে আসব। আচ্ছা বাবা, আমি রাখবো। ধন্যবাদ বাবা। তোমাকে তো ভালো মতো কিছুই খাওয়াতে পারিনি, আজ একটু বাজার করে নিয়ে আসি। বাজারে যাবেন? আমিও যাব। আচ্ছা চলো। আমি আর আঙ্কেল বাজারে চলে আসলাম। ইচ্ছে করেই বাজারে আসলাম, কারণ বাসায় থাকলে নুসরাত অনেক কথা বলতো, আর এখন ওর সামনে যেতে আমার লজ্জা করছে, তাই বাজারে চলে আসলাম। আমি জানি নুসরাত তখন মজা করে কথাগুলো বলেছে, কিন্তু কথাগুলো তো সত্য ছিল। কি যোগ্যতা আছে আমার ওকে ভালোবাসার? কোনো যোগ্যতাই নেই। ও খুব ধার্মিক মেয়ে, সর্বদা পর্দায় থাকে। ওকে ভালোবাসার কোনো যোগ্যতা আমার নেই। আমি তো বিবাহিত ছেলে আর ও অবিবাহিত মেয়ে। আমি কেন ওর সুন্দর জীবন নষ্ট করব? নুসরাতের জীবন এখনো শুরুই হয়নি, ওর ভালো একটি ভবিষ্যৎ আছে। তাই এখন খুব লজ্জা করতেছে নুসরাতের সামনে দাঁড়াতে। তাছাড়া আমার এখন অনেক কাজ। ওই ছলনাময়ী মায়াবী মানে আমার বউকে শাস্তি দিতে হবে, নাহিদকে শাস্তি দিতে হবে, আর ইয়াসিনকে ফোন দিয়ে ওদের দুইজন সম্পর্কে খবর নিতে বলেছিলাম, কিন্তু ও তো এখনো ফোন দিল না, তাই আমি কল দিলাম। হ্যালো ইয়াসিন। বন্ধু কেমন আছো? এখন ভালো। ওদের দুইজনের খবর কি? ওদের সব খবর পেয়েছি, কিন্তু ফোনে বলা যাবে না। তুই বাসায় কবে আসবি? কালকে আসতেছি। ওকে, তাহলে আগে বাসায় আয়, তারপর সব বলবো নি। আচ্ছা,
বাই। বাই। জানি না ও কি জানতে পেরেছে, কিন্তু মায়াবীর উপর আমার খুব রাগ হচ্ছে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে ওকে খুন করে ফেলি। আমি মাঝে মাঝে ভাবি আমি কাকে ভালোবেসেছিলাম যে কিনা পরকীয়ায় পড়ে নিজের স্বামীকে মেরে ফেলতে চায়। মায়াবীর প্রতি এখন শুধু আমার মনে ঘৃণা, রাগ জমে আছে। ওর মতো মেয়েকে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। ওর মতো মেয়ের জন্য আজ এই পৃথিবীতে নুসরাতের মতো ভালো মেয়েদের খারাপ কথা শুনতে হয়। যাই হোক, বাজার করে বাসায় গেলাম। নুসরাত, মা তুই এগুলো রান্না কর। আচ্ছা বাবা। এই বলে নুসরাত রান্না করতে চলে গেল। রান্না শেষে সন্ধ্যার সময় আঙ্কেল খাবারের জন্য আমাকে ডাকতেছে। সারা দিনে নুসরাত আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি সুযোগই দিইনি। সব সময় আঙ্কেলের সাথেই ছিলাম। কি করব আমি? নুসরাতের সামনে যেতে খুব লজ্জা করছে। ও তো আমাকে ভালোবাসে না, তারপরও আমি ভালোবাসার কথা বললাম, তাই লজ্জা লাগতেছে। খাবারের রুমে ঢুকতেই, বাবা আসছো, বসো। আমার আবার খাবার খেয়ে মাছ ধরতে যেতে হবে। ওহো। কিরে মা, তুই খাবার খাবি না? সব তো আমাদের দিয়ে দিচ্ছিস। আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা খাও। নুসরাতের এই কথা শুনে আমি আর বসলাম না। কেন মা, কি হয়েছে তোর? কিছু না বাবা, এমনি খেতে ইচ্ছা করছে না। ওহো বাবা, তুমি বসো। আমি একটু পরে খাবো আঙ্কেল। আচ্ছা। তারপর আঙ্কেল খাবার খেয়ে মাছ ধরতে চলে গেল। আমি ইচ্ছে করেই খাবার খেলাম না, কারণ নুসরাত আমার জন্যই খাবার খেলো না। আঙ্কেল চলে যাওয়ার পর আমি আমার রুমে আসলাম। তার একটু পরেই নুসরাত দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিছে। এই কি হলো, তুমি কান্না করছো কেন? ওকে বুক থেকে সরানোর চেষ্টা করলাম, শুধু কান্নাই করতেছে। কি হয়েছে বলবে তো? কিছু দেখে ভয় পেয়েছো নাকি? ওকে বুক থেকে সরানোর চেষ্টা করতেছি, কিন্তু ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে আমার বুকের মধ্যে আজ ঢুকেই যাবে। আহা, বলবা তো কি হয়েছে? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা করব মানে? তুমি কি করেছো যে ক্ষমা করব? আমি জানি তখন আমি ওই কথা বলছি বলে তুমি আমার উপর রাগ করে আছো, আর তাই আমাকে রেখে চলে যাচ্ছ না। আমাকে মাফ করে দাও প্লিজ। সত্যি আমি তখন মজা করে বলেছিলাম, আমি আর কখনো বলবো না। মাফ করে দাও আমাকে প্লিজ। আরে পাগলি, আমি কিছু মনে করিনি। আর কতদিন তোমাদের জ্বালাবো, তাই চলে যেতে চাচ্ছি। আর তাছাড়া আশেপাশের মানুষ কি বলবে? যা ইচ্ছা বলুক, তোমাকে আমি যেতে দেব না। কেন যেতে দিবে না? জানি না, কিন্তু তুমি যাবে না। আমাকে যে তুমি ভালোবাসো সেই কথা আমি তোমার মুখ দিয়েই বলাবো। আমি কি পরিচয় নিয়ে এখানে থাকবো? কোনো পরিচয় লাগবে না। তুমি বুঝছো না আমি কেন এখানে থাকবো? সারা জীবন কি এখানে থাকবো নাকি? সারা জীবনই থাকবা, আমি বলছি তাই থাকবা। তুমি আমার কে যে তুমি বললেই থাকতে হবে? আমি তোমার পাগলি। কিভাবে? তুমি আমাকে ভালোই বাসো না। কই বললো বাসি না? তুমি তো তখন বললে। তুমি আসলেই একটা গাধা। আমাকে আবার গাধা বললে? তুমি শুধু গাধা না, তুমি হনুমান, খরগোশ, বানর, হাতি, বিলাই আর অনেক কিছু। অনেক কিছু? কি কি? এখন মনে পড়ছে না, পরে বলবো নি। তাই? ভালো। তুমি তো আর আমাকে ভালোবাসো না, তাই কাল এখান থেকে চলে যাব। না, তুমি কোথাও যাবে না। তুমি চলে গেলে আমি থাকতে পারবো না। কেন থাকতে পারবে না? কারণ আমি এই গাধাটাকে ভালোবাসি। কি বললে? ভালোবাসি। কাকে? গাধাকে। কে গাধা? তুমি। জানতাম। কি জানতে? এই যে তুমি আমাকে ভালোবাসো এটাও জানতাম। তাহলে এরকম করলে কেন? তুমি যে আমাকে ভালোবাসো সেই কথা তোমার মুখ থেকে শোনার জন্য। ওরে পাজি। তাহলে আমাকে রেখে চলে যেতে চাও কেন? আরে তোমাকে আপন করে পাওয়ার জন্যই তো বাসায় যাচ্ছি, বাবা মার সাথে কথা বলার জন্য, আর মায়াবীর সাথে সব সম্পর্ক ছিন্ন করার জন্য। তাই বলো, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? আরে বাবা, বেশি দিন সময় লাগবে না। কয়দিন লাগবে? 5 দিনই হয়ে যাবে। 5 দিন? এত সময়? আর 5 দিন পর তো সারা জীবনের জন্য আমাকে বাঁচাও।
হুম। মন খারাপ করো না, চলো খাবার খাবো, খুব ক্ষুধা লাগছে। ওহো, চলো। খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে পড়লাম। তার পরের দিন সকালে চলে আসলাম। আসার সময় নুসরাতের মুখ দেখে আসতে ইচ্ছেই করছিল না। কি করব আর, পাগলিটা কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি জানি আমি না করার পরও ও কান্না করবে। আমাকে যতক্ষণ দেখা গেছে ততক্ষণ এক নজরে তাকিয়েছিল। কিন্তু কি করব, মায়াবীকে উচিত শিক্ষা দিতে আসতেই হলো। ছলনাময়ী বেঈমান মায়াবীকে বোঝানোর জন্য আসতেই হলো। মায়াবীকে বোঝাতে হবে ভালোবাসা নিয়ে মানুষের মন নিয়ে খেলার ভয়াবহতা কেমন। চলে আসলাম আমার সেই পরিচিত শহরে। অপরিচিত হয়ে এসেই ইয়াসিনকে ফোন দিলাম। হ্যালো ইয়াসিন। তুই কোথায়? আমি তোর অফিসের সামনে। কি বলিস, চলে আসছিস? ওকে থাক, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। 2 মিনিট পর ইয়াসিন আসলো, এসে জড়িয়ে ধরলো। তারপর বল, কেমন আছিস? ভালো, তুই? ভালো। বাসে গিয়েছিলি? না, আগে বল তুই কি জানতে পেরেছিস? সব বলবো, তবে এখন না, বাসায় চল তারপর। চল। তারপর ইয়াসিনের বাসায় আসলাম। বল এখন। তাহলে শোন, নাহিদ তোকে মারার পর মায়াবীর কাছে গিয়ে ডার্লিং মেরে দিয়েছি। কি সত্যি? মায়াবী খুশিতে নাহিদকে এসে জড়িয়ে ধরল। সোনা, আমাদের পদের কাটা শেষ করে দিয়ে আসলাম। আমার যে কি খুশি লাগতেছে। উফ, ঠিক করেছো তুমি। চলো এখন। কোথায় যাব? কোথায় আবার, মজা করতে। কিসের মজা? কিসের মজা, চলো বুঝিয়ে বলতেছি। এই বলে নাহিদ মায়াবীকে কোলে নিল। এই এই কি করছো? ছাড়ো বলছি। কেন ছাড়বো, মজা করা বুঝো না? যা, দুষ্টু মুখে কিচ্ছু আটকায় না। এই বলে মায়াবী লজ্জায় নাহিদের বুকে মাথা লুকালো। মোরে আমার লজ্জাবতী রে, চলো তোমার লজ্জা ভাঙিয়ে দিই। না, আগে আমাকে বিয়ে করো, তারপরে এগুলো হবে। বিয়ে তো করবই, আগে তোমার লজ্জা ভাঙিয়ে দিই। এই বলে নাহিদ মায়াবীকে রুমে নিয়ে গিয়ে ওরা লীলা খেলায় মেতে উঠল। এভাবে বিয়ে করবে বলে নাহিদ মায়াবীকে নিয়ে 1 মাস ধরে নোংরা খেলায় মেতে থাকে। 1 মাস পর একদিন সকালে নাহিদ যখন সারা রাত নোংরা খেলায় মেতে ক্লান্ত হয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল, তখন নাহিদ, তোমাকে আজ বলতেই হবে আমাকে কবে বিয়ে করবে। মায়াবী নাহিদকে বলল। নাহিদ কিছু বলল না। কি হলো বলো। আমার আজ একটু কাজ আছে, তাড়াতাড়ি বের হতে হবে। না, আমি আজ তোমাকে কোথাও যেতে দেব না। আজ তোমাকে বলতেই হবে আমাকে কবে বিয়ে করবে। মায়াবী এই বলে নাহিদের হাত ধরল। মায়াবী হাত ছাড়ো, আমাকে যেতে হবে। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আজই আমাকে তুমি বিয়ে করবে। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এই বলে মায়াবী নাহিদকে জড়িয়ে ধরল। সরো তো, এসব আর ভাল লাগে না, হাত ছাড়ো, আমাকে যেতে হবে। কি বললে? আমাকে আর ভালো লাগে না? তোমাকে আজ বলতেই হবে আমাকে বিয়ে কবে করবে। বিয়ে 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 করে জ্বালাই পড়লাম তো। ওই কিসের বিয়ে? কিসের বিয়ে মানে? আমার আর তোমার বিয়ে? হা হা হা, আমি করব বিয়ে আর তোমাকে? তুমি এভাবে হাসতেছো কেন? হাসবো না তো কি করব? আমি কি একবারও বলেছি তোমাকে বিয়ে করব? মানে কি বলতে চাও তুমি? মানে খুব সোজা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলো তুমি? তাহলে আমাদের মাঝে এতদিন যা হলো সেগুলো সব মজা, টাইম পাস। আমিও মজা পাইলাম আর তুমিও মজা পেলে। না, তুমি এমন করতে পারো না। বলো তুমি মজা করছো। যা বলেছি তার সব সত্যি। আর তাছাড়া তোদের মতো মেয়েদের বিয়ে করে মরবো নাকি? মানে তোদের মতো মেয়েদের সাথে শোয়া যায়, সারা জীবন সংসার করা যায় না। তোদেরকে আমি টিস্যু হিসেবে ব্যবহার করি। প্রতারক, বেঈমান, জানোয়ার! আমি তোর মতন কুকুরকে ভালোবেসেছি? কান্না করতে করতে নাহিদকে মারতে লাগলো মায়াবী। এক থাপ্পড় দিয়ে মায়াবীকে বিছানায় ফেলে দিল। তারপর নাহিদ মায়াবীর কাছে গিয়ে মায়াবীর ঠোঁট চেপে ধরে বলল, শোন, আমি জানোয়ার, প্রতারক, বেঈমান, এগুলো হলে তুইও সেইগুলো।
কারণ তুইও এমনটা করছিস তোর স্বামীর সাথে, যেমনটা আমি করছি। তুই তো তোর স্বামীকে মেরে ফেলছিস, কিন্তু আমি তোকে মেরে ফেলছি না। তুই হলি বাজারের মেয়ে, তোকে সবাই টিস্যুর মতো ব্যবহার করবে। ভোগের জন্য তোকে ভালোবাসা যায়। তোকে বিয়ে করে আমি আবার নীলের মতো মরবো নাকি? তুই যে আবার কারোর সাথে পরকীয়া জড়িয়ে আমাকে মেরে ফেলবি না, তার গ্যারান্টি আছে নাকি? বিশ্বাস করো, আমি কখনো এমন করব না। সারা জীবন তোমাকে ভালোবাসবো। বিশ্বাস তো তোকে নীলও করছিল, কিন্তু কি বেচারা অকালে মরলো। তুই চিন্তা করিস না, আমার কাছে ভালো পার্টি আছে, তোকে ভালো যত্ন করবে। প্রত্যেকটা রাত হবে তোর জন্য বাসর রাত। যাবি? ছি, তুই এত খারাপ কুকুরের বাচ্চা। খুব জোরে নাহিদকে মায়াবী থাপ্পড় মারল। তোর জন্য আমি আমার স্বামীকে মেরে ফেলেছি, তার বিশ্বাসকে নষ্ট করেছি, আমার সবকিছু তোকে দিয়ে দিয়েছি। আর তুই? আমি কি শালি, আমাকে থাপ্পড় মারা? এই বলে নাহিদ মায়াবীকে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর অজ্ঞান মায়াবীকে নাহিদ আবার চিড়ে খেয়ে চলে যায়। যাওয়ার আগে একটি চিরকুট রেখে যায়। তারপর যখন মায়াবীর জ্ঞান ফেরে, তখন ও দেখে ও বিছানায় পড়ে আছে। তারপর ও বুঝতে পারে ও কত বড় ভুল করেছে, ও কত বড় পাপ করেছে নীলের সাথে। তারই ফল পাচ্ছে ও এখন। কোনো মতে বিছানা থেকে উঠে মায়াবী একটি চিরকুট দেখতে পায়। তারপর পড়তে থাকে। শোন, তোর মতো মেয়েদের আমি ব্যবহার করি, তোরা হলে ভোগের বস্তু। তোদের মতো মেয়েদের আমি এইভাবেই ভোগ করে থাকি। তোকে নিয়ে অনেকদিন মজা করছি, তাই তোর জন্য একটু মায়া হলো। যদি পতিতালয়ে যেতে চাইলে বলিস, সাহায্য করব। বাই ডার্লিং। মায়াবী তখন হাউ মাউ করে কাঁদতে থাকে। এখন আর কেঁদে কি হবে? যা শেষ করার সব তো শেষ হয়ে গেছে। ওর পাপের ফলও পাচ্ছে। এখন মায়াবী তার স্বামী নীলের কথা ভাবে। ও ভাবে কিভাবে ও নীলের ভালোবাসা নিয়ে খেলা করেছে। নীল তো ওর কোনো কিছুর অভাব দিচ্ছিল না, তারপরও কেন ও এমন করলো নীলের সাথে? ও কত বড় অন্যায় করে ফেলেছে। এগুলো ভাবে আর চিৎকার করে কাঁদতে থাকে। মায়াবী ওর পাপের ভুল পাচ্ছে বন্ধু। নাহিদ কোথায় এখন? মায়াবীর এই অবস্থার কথা শুনে আমার একটুও খারাপ লাগলো না। নাহিদের সব খবর আমি নিয়েছি। ও রাতে ড্রিঙ্ক করতে চাই। ওকে, তাহলে আজকেই হবে ওর শেষ রাত। বন্ধু, কাহিনী আরো বাকি আছে। কি বলিস? কি কাহিনী? বন্ধু, মায়াবীকে নাহিদ ছেড়ে দেওয়ার 1 মাস পর মায়াবী তোদের বাসায় যায়। মানে? ও তোর বাবা মাকে ভুল বুঝিয়েছে। তোর বউ সেজে সেখানে থাকছে। কি বুঝিয়ে ও আমার বাবা মাকে? আমি যেটুকু শুনলাম, ও তোর বাবা মাকে বলেছে তুই মানে ওকে ঠকিয়ে একটা মেয়েকে বিয়ে করে পালিয়েছিস। কি বলিস? সত্যি বলছি। তোকে তোর বাবা মার কাছে খারাপ বানিয়ে ও ভালো হয়ে আছে। ছি, এত খারাপ মায়াবী? এই কারণে তোর বাবা মা তোর কোনো খোঁজ খবর নেয়নি। এখন তুই কি করবি বন্ধু? তুই বাসায় গেলে তোর বাবা মা অনেক কিছু বলবে, তোকে ভুল বুঝবে। অনেক কিছু করব। কি করবি তুই? নাহিদ থেকে শুরু করব, আর নষ্টা মেয়ে মায়াবী আছে, ওকে ধারা শেষ করব। বন্ধু, নাহিদ এখন নেশা করতে ক্লাবে আসছে। চল আমরাও যাই। আমি আর ইয়াসিন ক্লাবের সামনে গিয়ে আড়ালে বসে থাকলাম। রাত যখন 8টা বাজে, তখন দেখি নাহিদ আসতেছে। ওকে দেখা মাত্রই আমার মাথায় রক্ত উঠে গেল। মন চাইছিল এখনই দৌড়ে গিয়ে ওকে মেরে ফেলি, কিন্তু এখনো সময় হয়নি। নেশা করে একে একে বেশিরভাগ মানুষ ক্লাব থেকে বের হয়ে যায়। রাত যখন 12টার কাছাকাছি বাজে, তখন দেখি নাহিদ ক্লাব থেকে বের হচ্ছে। বন্ধু, নাহিদ বের হচ্ছে। আসতে দে। প্রত্যেকদিন নাহিদের সাথে কেউ না কেউ থাকে, কিন্তু আজও একা কেন? ওর মরার সময় আসতে বলে। নাহিদ আমাদের সামনে আসতেই আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কে রে তুই? মাতাল বলে আমাকে চিনছে না, আবার অন্ধকার বলে আমার মুখও দেখতে পারছে না। ওকে এই মাতাল অবস্থায় মারলে মন শান্তি পাবে না, তাই ওকে তুলে নিয়ে আসার কথা ভাবলাম। ওই কথা বলছিস না কেন রে? পথ ছাড়।
বাসায় আমার নতুন রূপসী অপেক্ষা করছে। কুত্তাটার কথা শুনে রাগ কন্ট্রোল করতে না পেরে ওর মাথায় হকি দিয়ে এক বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেললাম। তারপর ওকে ধরে একটি বদ্ধ কারখানায় নিয়ে আসলাম আর কুত্তাটার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকলাম। ভোরের দিকে মানে সকাল 6টা 23 ওর জ্ঞান ফিরে। ও চোখ খুলতেই আমি কোথায়? আমি এখানে কিভাবে? মাথায় হাত দিল। বাড়ি দিয়েছিলাম সেই ব্যথা। আমাকে এখানে কে নিয়ে আসলো? আমাকে এভাবে কে বেঁধে রাখছে? কেউ আছে এখানে? কেন রে, ভয় করছে খুব? আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। নীল, তুমি? ও মনে হয় জীবনেও অ্যাকসেপ্ট করেনি। ও আবার আমাকে দেখবে, তাও আবার জীবন্ত। আমি এখনো মরি নাই। কিন্তু কিভাবে? আমাকে মারার ক্ষমতা তোর নেই। আমাকে আবার তোদের কাছে আল্লাহ পাঠিয়েছে তোর পাপের অগ্রিম করতে। আমাকে মেরো না, আমি আর কখনো খারাপ কাজ করব না। সেটা কি করে হয় বল? তোকে আমি ধীরে ধীরে কষ্ট দিয়ে মারব। তোকে না মারলে মায়াবীর মতো আরো হাজারো মেয়েকে তুই নষ্ট করবি, হাজারো সুখের পরিবার তুই ভেঙে দিবি। তোকে তো মরতেই হবে, যাকে বলে কুত্তার মৃত্যু। জীবনেও আর কখনো এমন করব না, আমাকে ছেড়ে দাও। কিরে, তোকে তো এখনো ধরলামই না, কান্না শুরু করে দিছিস? ওই ইয়াসিন, আমার বাক্সটা নিয়ে আয়। ওর খুব কাঁদার ইচ্ছা, একটু কাঁদিয়ে নেই। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। এইগুলো বলতে বলতে ও কাঁদতে থাকলো। ইয়াসিন বক্স আনার পর বক্স থেকে আমি ভিন্ন জিনিস বের করতে থাকলাম। এগুলো বের করা দেখেই চিৎকার করে দিছে, হেল্প হেল্প, আমাকে বাঁচাও প্লিজ। ওই চুপ! আর একটু শব্দ করলে এক্ষুনি তোকে শেষ করে দিব। ওর মুখের মধ্যে পিস্তল ধরে কি দিয়ে শুরু করব বল? আচ্ছা ইয়াসিন, মরিচ বাটা কোথায়? এই যে একদম কাঁচামরিচ বেটে আনিয়েছি। নাহিদ কাঁচামরিচ দেখেই আবার শুরু করে দিছে চিৎকার করা, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও প্লিজ। কুত্তার বাচ্চা, আবার চিল্লাছস কেন? এই বলে ছুরি দিয়ে ওর মুখে একটা পোজ দিলাম। ও মারে, আমাকে মেরে ফেললো, দয়া করে আমাকে মেরো না। উফ! চিৎকার শুরু করে দিছে, কিন্তু এটা যন্ত্রণার চিৎকার। আমি এক মুঠো কাঁচা মরিচ বাটা নিয়ে যেখানে কাটছে সেখানে লাগিয়ে দিলাম। আল্লাহ গো, ওরে মামা, মরে গেলাম। পানি থেকে মাছ উঠে ডাঙায় যেভাবে লাফায় ঠিক সেরকম লাফাচ্ছে যন্ত্রণায়। কুকুরটার শরীরের রক্ত আছে বলতে হয়, একটু কাটছি তাতে কত রক্ত! চিল্লা, আরো চিল্লা, কেউ আসবে না, কেবল তো শুরু। আমার খুব ভালো লাগছে তোর চিৎকার শুনে। আমি ওর মুখে পিন দিয়ে আবুল তাবুল মারতে থাকলাম, আর ও গলা কাটা গরুর মতো গোবরাতে থাকলো। একটা সময় ওর মুখে রক্ত ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। তখন আমি আবার এক মুঠো মরিচের গুঁড়ো নিয়ে ওর সমস্ত মুখে লাগিয়ে দিলাম। এখনো আরো বেশি চিৎকার করতে থাকলো। আমি আর ইয়াসিন হাসতে লাগলাম। নাহিদ চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল, তাই ওকে না জাগিয়ে 1 ঘন্টা পর আবার পানি মেরে অজ্ঞান ফিরালাম। কিরে, এখন কেমন লাগছে? আমাকে ছেড়ে দাও, খুব কষ্ট হচ্ছে। খুব আস্তে আস্তে বলল, কথা বলার শক্তি নেই মনে হচ্ছে। কষ্টটা সেদিন আমারও হয়েছিল, তোরা ছেড়ে দিছিলি আমাকে। ভুল হয়ে গেছে, আর মেরো না আমাকে। ইয়াসিন, ফোনটা নিয়ে আয় তো। বল কি করব? ভিডিও করে এগুলো। কি বলিস? আমি যা বলছি তাই কর। আচ্ছা। ইয়াসিন ভিডিও করতেছে আর আমি কাজ শুরু করলাম। এখন বল, আমাকে মেরে ফেলতে চেয়ে ছিলি কার কথায়? আপনার বউ মায়াবীর কথায় বিশ্বাস করুন, আপনাকে মারার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি শুধু মায়াবীকে ভোগ করতে চাইছিলাম, কিন্তু মায়াবী বলল আপনাকে মেরে ফেলতে, তাই আপনাকে মেরে নদীতে ফেলে দিছিলাম। তারপর কি করেছিস? তারপর মায়াবীকে নিয়ে আমার উদ্দেশ্য হাসিল করে মায়াবীকে ছেড়ে দিয়েছি। আর এখন মায়াবী কোনো উপায় না পেয়ে আপনার বাবা মাকে আপনার নামে মিথ্যা কথা বলে
সেখানে আরামে থাকতেছে। কান্না করতে করতে নাহিদ বলল, ইয়াসিন, সব রেকর্ড করেছিস? করছি। এখন এই কুকুরটাকে মেরে ফেলি, তারপর মায়াবীকে না হয় মারবো। আমাকে মারবেন না, দয়া করুন প্লিজ। মাফ করে দিস। আমি জানি মানুষ হত্যা পাপ, তারপরও আমাকে এই পাপ করতেই হবে। এই বলে আমি ওর হাত ধরে ছুরি দিয়ে ওর কবজির রক কেটে দিলাম, যাতে ধীরে ধীরে মরে যায়। আমাকে বাঁচাও প্লিজ। ইয়াসিন, চল এখন মায়াবীর কাছে যাই। তারপর আমি আর ইয়াসিন নাহিদকে রেখে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপার কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আর আমাকে বাড়িতে আসতে দেখে আশেপাশের সব প্রতিবেশী আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে, আর তারা নানান কথা বলতেছে। কি বলতেছে আশা করি আপনারা বুঝতে পারছেন। তুই এখানে কেন এসেছিস? কেন এসেছি একটু পরেই বুঝতে পারবে। ভিতরে চলো, আপনারাও আসেন। প্রতিবেশী সবাইকে ভিতরে আসতে বললাম। সকলে ভিতরে আসলো। কে আসছে গো? ওপর থেকে বাবা বলল। নিচে এসে দেখে যাও। বাবা নিচে আসার পর বলল, তুই এখানে কেন এসেছিস? তোর মতো সন্তানের এখানে কোনো জায়গা নেই, বের হ আমার বাড়ি থেকে। কেন এসেছি জানতে চাও? তার আগে তোমাদের লক্ষ্মী বউকে পাঠাও, যার কথাতে নিজের ছেলেকে খোঁজার চেষ্টা করনি। একবার জানতেও চাওনি আসলে কি আমাদের ছেলে এত খারাপ? কি বলতে চাস তুই? সব বলবো, তার আগে তোমার বৌমাকে ডাকো। মায়াবী মা, তুমি কোথায়? মা মায়াবীকে ডাকলো। মা, আমি ঘরে। উপর থেকে মায়াবী বলল, একটু নিচে আয় তো মা। আসতাছি। উপর থেকে নামার সময় আমাকে দেখে ধীরে ধীরে এক নজরে আমার দিকে তাকিয়ে নামলো। মনে হচ্ছে ভূত দেখেছে ও। ভূত না, আমি জীবন্ত। আমি মায়াবীকে বললাম, তুমি? আমি। কেন নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না? মা বাবা, ও এখানে কেন এসেছে? ওকে এখান থেকে তাড়িয়ে দিন। মায়াবী বাবা মাকে বলল, আমি চলে যাব, তার আগে তোকে একবার দেখতে আসলাম, খুব মিস করতেছিলাম তো তাই। এই বলে আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তোমার মতন খারাপ। কিছু বলতে দিলাম না, তার আগেই আমার সমস্ত শক্তি দিয়ে ওকে একটা থাপ্পড় মারলাম। থাপ্পড় খেয়ে ও পড়ে গেল। তুই হলি নষ্টা মেয়ে, বাজারের মেয়ে, তোকে নাহি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তুই কিনা আমাকে খারাপ বলিস? শালা নষ্টা মেয়ে, ওঠ বলছি। এই বলে ওর চুলের মুঠি ধরে উঠিয়ে থাপড়াতে লাগলাম। বাবা আমাকে একটা মারলো। তোর সাহস হলো কি করে ওকে মারার আর এত বাজে বাজে কথা বলার? সাহস? সাহস? ইয়াসিন, ভিডিওটা দেখা সবাইকে। ইয়াসিন তখন নাহিদের বলা কথাগুলো সবাইকে দেখাতে থাকে। এগুলো সব মিথ্যে। মিথ্যে এগুলো? মিথ্যে। কাকে না কাকে ধরে রেকর্ড করে নিয়ে আসছে বাবা। বিশ্বাস করুন, এগুলো সব মিথ্যে। মায়াবী তো ঠিকই বলেছে। এই ভিডিওটি যে সত্য তার প্রমাণ কি? বাহ বাবা, যখন মায়াবী এসে আমার নামে বাজে কথা বলছিল সেই কথাগুলোর প্রমাণ দেখেছিলে? না, দেখতে চাওনি? না মানে? থাক, মানে করতে হবে না। আমি জানতাম এরকম কিছু হবে, তাই প্রমাণ নিয়েই আসছি। ইয়াসিন, মায়াবী আর নাহিদের যে অশ্লীল ছবি তুলছিল সেগুলো দেখা সবাইকে। আমি নাহিদের ফোনে নাহিদ আর মায়াবীর একটি অশ্লীল ভিডিও সহ কিছু ছবি পাইছি। কি আমার বাবা মা, তোমাদের লক্ষ্মী বউয়ের ছবি দেখা হয়েছে নাকি ছবি দেখেও বিশ্বাস হচ্ছে না? অশ্লীল একটি ভিডিও আছে তোমাদের লক্ষ্মী বউয়ের, দেখাবো? বাবা মা, প্রতিবেশী, মায়াবী, কারোর মুখে কোনো কথা নাই। কি হলো, সকলেই কথা বলছো না যে? আমি বলি, তোমাদের এই লক্ষ্মী বৌমা, লক্ষ্মী কিসের, নষ্টা বৌমা, পরকীয়ায় জড়িয়ে আমাকে মেরে নদীতে ফেলে দেয়, কিন্তু আল্লাহর কৃপায় এক জেলে আমাকে বাঁচিয়ে তোলে। আর এই নষ্টা মেয়েকে নাহিদ যখন ভোগ করে ছেড়ে দেয়, তখন এই নষ্টা কোনো উপায় না পেয়ে তোমাদের কাছে এসে মিথ্যা কাহিনী বলে, আমাকে খারাপ বানিয়ে ও ভালো হয়ে এখানে আরামসে থাকতেছে। বাবা, আমি কি খুব খারাপ ছিলাম যে কারণে আমার নামে খারাপ কথা শুনেই বিশ্বাস করে ফেললে? একবারও খোঁজ নিলে না? আসলে কি মায়াবী সত্যি কথা বলতেছে
নাকি? কই, সেদিন তো আজকের মতো প্রমাণ চাইছিলে না। এই তোমাদের বিশ্বাস নিজের ছেলের ওপর? বাবা, তুই আমাদের ভুল বুঝিস না। না মা, আমি ভুল বুঝিনি, তোমরা ভুল বুঝেছ। এই নষ্টা মেয়ের জন্য। মায়াবের দিকে তাকাতেই আমার মাথায় রক্ত উঠে গেল। এই ডাস্টবিনের নোংরা, এভাবে আমার দিকে তাকিয়ে থাকিস কেন? পরকিয়া করবি না? তোদের মতো মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোদের মতো মেয়েদের জন্য অনেক ভালো মেয়ে উৎসাহিত হয়ে খারাপ হয়ে যাচ্ছে। হাজারো মা বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে আমি ওর গলা চেপে ধরলাম। নীল, ছেড়ে দে ওকে। ওকে মেরে নিজের হাত নষ্ট করিস না। ওকে পুলিশের হাতে তুলে দে। ওর বাকি জীবন অন্ধকার কারাগারে কাটবে। আমাকে ছাড়, ওর জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে। ওকে আমি মেরেই ফেলবো। না বন্ধু, আমি পুলিশে খবর দিয়েছি, ওরা এসে ওকে নিয়ে যাবে। আর তাছাড়া ও তো মরে গিয়েছে। সমাজে ও এখন ঘৃণিত। ওকে সকলে নষ্টা মেয়ে হিসেবে জানে। রাস্তার কুকুরের মতো ও এখন জায়গায় জায়গায় ঘুরে বেড়াবে। সকলে লাঠি গোতা খাবে। ও জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। ঠিক বলেছিস। যা, তোকে মারবো না, তোকে ছেড়ে দিলাম। আমাকে ক্ষমা করে দাও। কখনো এমন করব না। আমাকে একবার গ্রহণ করো। আমার পা জড়িয়ে ধরলো। আমার পা ধরতেই এক লাথি দিয়ে সরিয়ে দিলাম। তোকে তো এখন বাজারের দালালরাও গ্রহণ করবে না। তোকে আমি খুব ভালোবাসতাম রে। তার পরিণাম তুই কি দিয়েছিস বল? তোকে ঘৃণা করি, নষ্টা মেয়ে তুই। ওই তো পুলিশ আসছে। এসপি সাহেব, এই নষ্টা মেয়েকে নিয়ে যান, যে কিনা পরকীয়ায় পড়ে নিজের স্বামীকে মেরে ফেলতে চেয়েছিল। আমাকে মাফ করে দাও। আর কখনো এমন করব না। পুলিশ মায়াবীকে নিয়ে গেল। ইয়াসিন, চলো। কোথায় যাবি? কোথায় আবার? তোর বাসায়। কেন, এখানে থাকবি না? এখানে কার কাছে থাকবো? এরা তো আমাকে বিশ্বাসই করে না। খুব কষ্ট হচ্ছে রে। আমার বাবা মা কোনো কিছু বিচার না করে, না ভেবে নিজের ছেলেকে ভুল বুঝলো। চল তুই। নীল, দাঁড়া, যাস না। কারোর কথা না শুনে চলে আসলাম। জানেন, মায়াবীর থেকে বাবা মা আমাকে বেশি কষ্ট দিল। কোনোদিন তাদের কথার অবাধ্য হয়নি, আর তারাই আমাকে অবিশ্বাস করলো। এর মাঝে অনেকবার বাবা মা আমাকে নিতে আসছে, কিন্তু আমি যাইনি। খুব অভিমান হচ্ছে বাবা মার উপর। এর মাঝে জেলখানায় গিয়েছিলাম মায়াবীর কাছে। আরে ভাই, ওকে দেখার জন্য না, ডিভোর্স পেপারে সাইন করাতে। মায়াবী দেখি একদম শুকিয়ে গেছে এই কয়দিনে। অনেক কষ্টে ওকে দিয়ে সাইন করিয়ে মুক্ত হয়ে আসলাম। এখন ও সারা জীবন ওর পাপের ফল পাবে। সব ঝামেলা শেষ হতে 7 দিন সময় লাগলো। একদিন রাতে একটি খারাপ স্বপ্ন দেখলাম নুসরাতকে নিয়ে। সত্যি তো, এই 7 দিন একবারও আমি নুসরাতের কথা মনেই পড়ল না। ছি ছি ছি, আমি কিভাবে থাকলাম ওকে বলে? আর তাছাড়া ওকে আমি 5 দিনের কথা বলেছিলাম, সেখানে 7 দিন হয়ে গেছে। না, পাগলিটা অনেক কষ্ট পেয়েছে, না জানি কত কেঁদেছে। ছি, আমি নুসরাতকে কাঁদালাম। খুব খারাপ লাগতেছে। পাগলিটা কি করছে আল্লাহই ভালো জানে। আর দেরি না করে সেই রাতেই নুসরাতের কাছে যেতে লাগলাম। আমি আসছি নুসরাত, তোমাকে আপন করে নিতে। নুসরাতের বাসার কাছে যেতেই ঘরের ভিতর থেকে কান্নার শব্দ পেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। যা ভাবছিলাম তাই হলো। জানালা দিয়ে তাকিয়ে দেখি পাগলিটা নামাজে বসে আল্লাহর কাছে হাত তুলে কান্না করতেছে আর বলতেছে আমি যেন ওর কাছে ফিরে আসি। আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখতেছি। হে প্রভু, আমি আর পারছি না। কেন তুমি এত মায়ে জড়িয়ে দিলে পাগলটার সাথে? ওকে না দেখে যে আমি এই মুহূর্তেও থাকতে পারছি না। ওকে ফিরিয়ে দাও আমার কাছে। কান্না করে আল্লাহর কাছে বলতেছে পাগলিটা। না, অনেক কাঁদিয়ে ফেলেছি পাগলিটাকে। খুব অপরাধী মনে হচ্ছে নিজেকে। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। তুমি আমার নীলকে আমার কাছে ফিরিয়ে দাও। পাগলিটা মনে হয় এই কয়দিন রাতে ঘুমায়নি। রাত বাজে 2টা প্রায়, আর পাগলি মোনাজাত ধরে কান্না করতেছে। কিভাবে আমি ওর কথা ভুলে গেলাম যে আমাকে এত ভালোবাসে? তার কথা আমার মনে পড়লো না। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দিও। তোমার নেককার বান্দা আমার জন্য কান্না করেছে। তাছাড়া আমার তো কোনো যোগ্যতাই নেই ওর ভালোবাসা পাওয়ার। তারপরও কেন ও যে আমাকে এত ভালোবাসে বুঝি না। ওর মোনাজাতের শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম, কিন্তু
পাগলিটা শেষ করতেই চাচ্ছে না, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। অনেকক্ষণ পর পাগলিটা শেষ করলো। আর দেরি করা যাবে না, অনেক কষ্ট দিয়েছি পাগলিটাকে, এখন শুধু ভালোবাসা দিব। ভাবছিলাম মোনাজাত শেষ করে ঘুমাতে যাবে, কিন্তু না, না ঘুমিয়ে পিছনের দরজা খুলে আকাশের দিকে তাকিয়ে আছে আনমনে। তাই আমিও দেরি না করে বাড়ির পিছনের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু পাগলিটা কিছুই খেয়াল করলো না, ধ্যানে পড়েছে। তাই আমিও কিছু না বলে ওর পাশে গিয়ে বসলাম। কি আকাশে তারা গুনতেছো? নুসরাতের দিকে তাকিয়ে হুম। আনমনা হয়ে কথাটি বলল ও। বুঝতে পারে নাই আমি বলছি কথাটি। ও তাই নাকি? কয়টা গুনছো তারা? একটা কে? কেন চিনতে পারছো না? কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না বলে ভেংচি কেটে অন্যদিকে মানে আকাশের দিকে তাকালো। এটা কি হলো? ভেংচি কাটলো কেন? কিছু না বলে আকাশের দিকেই তাকিয়ে আছে ও। কিছু বলছো না কেন? এখনো চুপ। বড্ড অভিমান করেছে। অভিমান ভাঙানোর জন্য পাগড়িটার আরো কাছে গিয়ে ওর গা ঘেঁষে বসলাম। 1 2 3 4 তারা গুনতে লাগলাম। আকাশের দিকে তাকিয়ে কিছু বলছে না দেখে আর চোখে তাকিয়ে দেখি আমার মুখের দিকে এক নজরে তাকিয়ে আছে। 5 9 7 8 যা গুলিয়ে ফেললাম। এই যে শুনেন, এটি কি হচ্ছে শুনি? কি হবে? তারা গুনছি, শুনতে পাচ্ছ না? জি না, আমি তারা গুনার কথা বলিনি। তাহলে আমার শরীরের সাথে গা লাগিয়ে বসে আছেন কেন? আসলে জায়গা কম তো। জায়গা কম না, সরে বসেন। সরতে পারছি না, এখানে অনেক ভালো লাগতেছে। আচ্ছা না সরলেন, থাকেন বসে। রাগ করে উঠে রুমে চলে গেল। আমিও পিছু গেলাম। এই পাগলি, রাগ করছো কেন? সরি। কে পাগলি? কে আবার? তুমি? আপনার ভুল হচ্ছে, আমি কোনো পাগলি না। আমার নাম জান্নাতুল নুসরাত। তা যাই হোক, কিন্তু তুমি তো আমার পাগলি। এই দেখেন। দেখতেছি তো, অনেক শুকিয়ে গেছ। উফ, এখানে কেন এসেছেন? তোমার কাছে এসেছি। কেন? আমি আপনার কে যে আমার কাছে এসেছেন? তুমি আমার সব কিছু। আমার পটল, বেগুন, মরিচ, গোলমরিচ, পেঁপে, আপেল, ঝিঙ্গা আরো অনেক কিছু। কি বললে? আমি এগুলোর মতো দেখতে? কেন, এগুলো পছন্দ হয়নি? আরো আছে তো। তুমি আমার আলু, ঢেঁড়স, পটল, কুমড়া, পেঁয়াজ। আমি আলু, পটল, কুমড়া না। তোমাকে আজ আমি মেরেই ফেলবো। গলা ধরে ঝাঁকাতে লাগলো। তোমার হাতেই তো মরতে এসেছি। তোমার হাত কি কমল আর নরম? তুমি একটা পাজি, শয়তান, বদের হাড্ডি। তোমার সাথে কোনো কথা নেই। এই বলে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আমি ওর সামনে গিয়ে কান ধরে দাঁড়ালাম। এই যে দেখো, কান ধরছি, আর এমন ভুল হবে না। আমার জন্য কারো কান ধরতে হবে না। বললাম তো ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করো। খুব ভালোবাসি তো। আমাকে কারো ভালোবাসতেও হবে না। এই বলে আবার ঘুরে দাঁড়ালো। এখন আর সামনে না গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার সোনা বুঝি আমার উপরে অনেক রাগ করেছে। আমাকে ছাড়ো। ছাড়তে বলেছে, কিন্তু জোর করতে না, তাই আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তাই তাহলে বুঝি অভিমান করেছ? এই বলে ওকে ঘুরিয়ে আমার দিকে মুখোমুখি করলাম আর আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। আহ, লাগছে তো। তাই তাহলে বলো, ছেড়ে দিই? আমাকে জড়িয়ে ধরেছো কেন? বারে, তোমাকে ধরবো না তো কাকে ধরবো? জানি না, কিন্তু আমাকে ধরবে কেন? ভালোবাসি বলে। হ্যাঁ, ভালোবাসলে ঠিকই খবর নিতে, আমাকে ভুলে থাকতে পারতে না। আমার চোখে চোখ রেখে বলল, আমার ভুল হয়ে গেছে সোনা। আর তাছাড়া তোমার কাছে সারা জীবনের জন্য আসার জন্যই তো এত কিছু করলাম। ভালো হইছে। আরে শুনবে তো কি করেছি? চুপ করে আছে। আরে বাবা, মায়াবীকে ডিভোর্স দিতে গিয়েই তো দেরি হলো। ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসলাম। তাই বলে এতদিন? আরে আরো অনেক কিছু করেছি তো। কি করছো শুনি? নুসরাতকে সব কিছু খুলে বললাম। কি, তুমি মানুষ হত্যা করছো? ওর পাপের শাস্তি দিয়েছি। এই শাস্তি দেওয়ার তুমি কে? পাপীদের শাস্তি দেওয়ার জন্য উপরে একজন আছে। কি আর বলবো, ওর সাথে বলে পারবো না বলে চুপ করে থাকলাম। আর
তুমি বাবা মাকে রেখে চলে আসছো, তাদের সাথে কথা বলনি কেন? ঠিক করেছি, নিজের ছেলেকে অবিশ্বাস করে, তাও আবার কোনো প্রমাণ ছাড়া, বিচার বিবেচনা না করে। তোমাকে তারা খুব ভালোবাসে বলে এরকম করেছে। মানে? মানে দেখো, আমাকে তুমি যতটা ভালোবাসো, যদি কখনো আমার নামে খারাপ কথা শোনো তাহলে তুমি অভিমান করে আমার মুখও দেখতে চাবে না। আসলে মানুষ যাকে বেশি ভালোবাসে তার নামে খারাপ কথা শুনলে তাকে আর দেখতে চায় না, অতিরিক্ত ভালোবাসার কারণে। তুমি ঠিকই বলছো। ঠিক যেরকম আমি মায়াবীকে বাসতাম আর এখন ঘৃণা করি। বুঝছো তাহলে? বুঝেছি। তাহলে কালকেই বাবা মার কাছে যাবে। আচ্ছা, আর তুমি রাতে ঘুমাও না কেন? তুমি ছাড়া ঘুম আসে না। তাই? আসো, আজ থেকে সারা জীবন তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে। সত্যি? সত্যি। চলো ঘুমাই। তারপর পাগড়িটা আমার বুকে মাথা রেখে ঘুমালো আর আমি ওর মাথা বিলি কাটতে লাগলাম ভোরবেলায়। এই যে স্যার, ওঠেন। না, আজান দিছে, নামাজ পড়তে হবে, ওঠো। আমার বুকের উপর মাথা রেখে আমার মুখের দিকে তাকিয়ে ডাকতেছে, আরে একটু ঘুমাই না প্লিজ। না, সময় নেই, ওঠো বলছি। সোনা, কাল থেকে পড়লে হয় না? কি বললে? তুমি উঠবা না? আমি পানি ঢালবো। এই না 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 না, এক লাফে খাটের উপর উঠে। এখন যাও, উজু করে আসো, তারপর দুজনে একসাথে নামাজ পড়বো। আচ্ছা। তারপর দুজনে একসাথে নামাজ পড়ে আমি শুয়ে পড়লাম। ভোরের আলো ফোটার পর রুমের বাইরে থেকে কারো কথা বলার শব্দ পেলাম। রুম থেকে আমি আর নুসরাত বের হয়ে দেখি বাবা, মা, ইয়াসিন, নুসরাতের বাবা সকলে একসাথে বসে কথা বলতেছে। কিছু বুঝতে পারছি না। নুসরাতের কথা মতো বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে গেলাম। বাবা, মা, আমাকে ক্ষমা করে দিও। আরে পাগল ছেলে, ক্ষমা চাচ্ছিস কেন? বাবা মায়ের কাছে ছেলের ক্ষমা চাওয়ার কি আছে? দেখি মা, এদিকে আসো। মা নুসরাতকে ডাকলো। নুসরাত এসেই বাবা মাকে সালাম করলো। আরে আরে, কি করছো? মা নুসরাতকে ওঠালো। বাহ, খুব মিষ্টি মেয়ে। তুমি যে কেন এই পাদরটাকে ভালোবাসলে বুঝি না। মা নুসরাত মিটমিট করে হাসতেছে। ইয়াসিন, ওকে নিয়ে মার্কেটে যা। মার্কেটে কেন? তোদের আজই বিয়ে দেব। কি সত্যি? নুসরাত লজ্জায় দৌড়ে রুমে চলে গেল। ছেলের আমার তর্স হয়েছে না, যা মার্কেটে যা। তারপর আমি আর ইয়াসিন মার্কেটে গেলাম এবং সকল নিয়ম অনুযায়ী নুসরাতের সাথে আমার বিবাহ হয়ে গেল। রাত 10টার দিকে ইয়াসিন আমাকে বাসর ঘরে দিয়ে গেল। আমি রুমে ঢুকে দরজা ভিতর থেকে আটকে দিলাম। নুসরাত খাট থেকে নেমে আমাকে সালাম করতে আসলো। তোমার জায়গা ওখানে না, এই বুকে। এই বলে আমার বুকে জড়িয়ে নিলাম। আমি কি এখন এই মহারানীকে দেখতে পারি? পারো। আমি ওর ঘুমটা সরাতেই আমি ওর দিকে তাকিয়ে থাকতে পারলাম না। ওর মুখের আলোর জন্য রাতের চাঁদের আলো উজ্জ্বল করছে নুসরাতের মুখখানা। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এত সুন্দর মানুষ থাকতে পারে আমি ভাবতেও পারছি না। এই এভাবে কি দেখছো? তোমাকে দেখি। এত সুন্দর কেন তুমি? যা বাজি, লজ্জা করছে কিন্তু। তাই? এভাবেই সারা জীবন ভালোবাসবে তো? বাসবো। কিন্তু আমার 3টি শর্ত আছে। কি শর্ত? আগে বলো, রাখবে? আচ্ছা, রাখবো, বলো। 1, বাবা মা যতদিন বেঁচে থাকবে তুমি মাস শেষে টাকা পেলে আমার কাছে এসে না দিয়ে মার কাছে দিবা। আচ্ছা, তাই হবে। আর যে কথা আমি বলবো সে কথা ও বলতেছে। কত ভালো একটি মেয়ে। প্রত্যেক ঘরে ঘরে যদি এরকম বউ থাকতো তাহলে কতই না ভালো হতো। 2, বাবা মার সাথে নিচু গলায় কথা বলতে হবে আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা, আর 3 নাম্বার হলো আমাকে খুব ভালোবাসতে হবে। আমি ভুল করলে আমাকে বকতে হবে। আচ্ছা, তাই হবে। চলো তাহলে 3 নম্বর শর্ত দিয়ে শুরু করি। এই আগেই না, আগে 2 রাকাত নামাজ পড়বো, যাও উজু করে আসো। আচ্ছা, যথাজ্ঞা মহারানী। তারপর নামাজ পড়া শেষ করতেই পাগড়িটাকে খুলে তুললাম। এই কি করছো? পড়ে যাবো তো। পড়বে না, আমার উপর ভরসা রাখো। বিছানায় নিয়ে আসলাম। তোমাকে তো অন্ধের মতো বিশ্বাস করি আমি। এখন তাহলে 3 নম্বর শর্ত পূরণের কাজ শুরু করা যায়। কিন্তু 3 নম্বর শর্তটা কি ছিল আমার মনে নেই। আমার ভালো মতো মনে আছে তো, সমস্যা নেই। যা দুষ্টু। আমি তো দুষ্টই, দেখো না।
তাই বলে এত দুষ্টু লজ্জা নেই? পাঠকরা দেখছে তো। আরে দেখুক, পাঠকরা অনেক কষ্ট পাইছে গল্পটি পড়ে, এখন একটু দেখে আনন্দ পাক। যা, তুমিও না। আর বলতে দিলাম না। সমাপ্ত।